আপনি কতটা ফিট এটা আপনার হার্ট রেটের উপর হুম, ডিপেন্ড হুম। করছে। হার্ট যদি বেশি সুস্থ থাকে তাহলে আপনার পুরা বডির যত মেকানিজম আছে সবই ভালোমতো কাজ করবে। হেলথি ফ্যাট কি করে আমাদেরকে সাপোর্ট দেয়, অনেকগুলো হচ্ছে ডিজিজ থেকে সাপোর্ট দেয়। তো মানে আপনি দেশি বাদাম খেলেও মানে সস্তা যে বাদাম, চিনাবাদাম যেটা পাওয়া সেই যায়। বাদাম খেলেও যে পুষ্টি পাবেন, কাঠবাদাম খেলেও সেই পুষ্টিই পাবেন। আপনি যদি বিরাট কোহলির কথাও বলেন, বড় কোনো টুর্নামেন্ট থাকলে আইপিএল এর আগে বা ওয়ার্ল্ড কাপের আগে ওই সবসময় বয়েলড ফুড খায়। রিজনটা কি যে সে যেন একবার ফিটেস্ট থাকতে পারে। এই লাইফস্টাইল ঠিক না করে আপনি প্রোটিন সাপ্লিমেন্টের দিকে ফোকাস করেন তাহলে খুব একটা বেশি রেজাল্ট পাবেন না, কন্টিনিউ করতে পারবেন না। অধিকাংশ কি করে যে সে 20 গ্রাম প্রোটিনও ন্যাচারাল ফুড থেকে নেয় না। মানে মাছ মাংস সে একদমই খায় না। মনে করে যে সে 2 স্কুপ প্রোটিন খাবে তার রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে। মানে জিম করা শুরু করার পরে হুম, হয়তো ওয়েট কিছুটা কমেছে। হুম, কিন্তু তারপরে তার এটা ছেড়ে দেওয়ার পরে আগে যে অবস্থা ছিল তার চেয়েও বেশি মোটা হয়ে হুম, যাচ্ছে বা বেশি ওয়েট গেইন হচ্ছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আবু সুফিয়ান তাজ ভাইয়া। আসসালামু আলাইকুম। সালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আছি, খুবই ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আর আশা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন আছে। তো হ্যাঁ, ছোট্ট হ্যাঁ। করে ভাইয়ার পরিচয়টা যদি দিয়ে নেই। ভাইয়া একজন ব্যবসায়ী। ভাইয়ার হচ্ছে একটা জিম আছে। রাজশাহীর যারা আছেন তারা হয়তো ফিট লাইফ জিমের নাম অনেকেই শুনে থাকবেন। তো হুম, ভাইয়ারা রিসেন্টলি উত্তরাতেও এক্সপ্যান্ড করছেন। এবং ভাইয়া একজন ফিটনেস এনথুসিয়াস্ট। সো ভাইয়াকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে। মানে পাশাপাশি আমাকে আর ভাইয়াকে যদি মানে মাসকুলার সাইজ তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন। তো ভাইয়ার কাছ থেকে আজকে আমরা ফিটনেস সম্পর্কে অনেক কিছু জানতে চাইবো। তো এর মধ্যে অনেক হয়তো আমাদের মনে অনেক মিথ প্রচলিত হুম, আছে হুম। হ্যাঁ। কিংবা হচ্ছে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। যেমন আমি এখনই একটা বলতে পারি সেটা হচ্ছে ওয়েট গেইন এবং ওয়েট লস নিয়ে। অনেকে মনে করে যে ওয়েট যত কম থাকবে বা ওয়েট লস করতে পারলেই বুঝি মানুষজন ফিট হয়ে যাবে। সো এইটা কি আসলে ঠিক? দেখেন যে ফিটনেস শুধুমাত্র ওয়েট লস, আমি কিছুদিন আগেও বলেছিলাম। অসংখ্য ভিডিওতেই বলি যে হুম, আপনি কতটা ফিট এটা আপনার হার্ট রেটের উপর হুম, ডিপেন্ড হুম, করছে। কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে একজন মানুষের হার্টের রেস্টিং পিরিয়ড যত কম হবে, তো হার্টের রেস্টিং পিরিয়ড যত বেশি হবে এবং হার্টবিট রেট যত কম হবে পার মিনিটে, সে তার হার্ট তত বেশি সুস্থ। হার্ট যদি বেশি সুস্থ থাকে তাহলে আপনার পুরা বডির যত মেকানিজম আছে সবই ভালোমতো কাজ করবে। এখন আমরা ওই যে সচরাচর এমন লাইফটাকে এমনভাবে করে ফেলেছি যে আমরা যেই সব কাজগুলো করলে হাঁপিয়ে যাই, সেই সব কাজগুলোকে এভয়েড করি। যেমন আমরা হচ্ছে লিফট ব্যবহার করি, সিঁড়ি ব্যবহার না করে। অল্প কিছু দূরত্ব আমরা হচ্ছে রিক্সা দিয়ে অতিক্রম করি। তো এইসব কাজের কারণে কি হয়? আমরা আমাদের হার্টকে ওই মানে মানে ওই স্ট্রাগলটা দিচ্ছিই না। মানুষ আচ্ছা। স্ট্রং হয় কিভাবে? যেকোনো কিছু লাইফে স্ট্রং হয় হচ্ছে স্ট্রাগল পাওয়ার পরেই। হুম, হুম। আপনার লাইফে যদি ছোটবেলাতে যদি আপনি খুব দুঃখ কষ্ট বা কোনো একটা অভাব বোধ করেন, তাহলে আপনার ভিতরে বড় হওয়ার বা ওই অভাবটা দূর করার একটা হচ্ছে তাড়না অনুভব হয়। তো রিলেটেড। আপনার হার্টও সেম। আপনার হার্টকে যখন আপনি হচ্ছে একটু কষ্ট দিবেন, কষ্ট মানে কি যে হেলথি পেইন। মানে হচ্ছে আপনি এমন একটা কাজ করছেন যে আপনার হার্টকে কাজ বেশি করা লাগছে। তখন আপনার হার্ট কি করবে? পরবর্তীবার যেন ওই কাজটা সহজভাবে করতে পারে তার কারণে হার্ট আরো স্ট্রং হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা ওই হার্টকে প্রেশার দেওয়ার সব কাজ বন্ধ করে দিচ্ছি যার কারণে আমরা এখন হচ্ছে আনফিট হয়ে যাচ্ছি। এটা হুম, হচ্ছে হুম। ১ম পয়েন্ট। এবার হচ্ছে যারা অতিরিক্ত মোটা হয়ে যায়, তারা আনফিট হয়ে যাচ্ছে কি করে? কারণ যখন আপনি হচ্ছে আপনার আইডিয়াল ওজনে আছেন। ধরেন হুম। আপনার আইডিয়াল ওয়েট হচ্ছে ৭০ কেজি। এখন আপনার ৭০ কেজি ওয়েটে ব্লাড পাম্প করার জন্য আপনার হার্ট তৈরি হয়েছে। আপনি হঠাৎ করে ১০০ কেজি হয়ে গেছেন। হয়তোবা ১০ বছর ধরে আনহেলথি লাইফস্টাইল লিড করার কারণে ১০০ কেজি হয়ে গেছে আপনার ওজন। এখন আপনার হার্ট যেটা ৭০ কেজিতে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছিল, তাকে ১০০ কেজিতে ব্লাড পাম্প করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে আপনার তো হার্ট আস্তে, আস্তে দুর্বল হচ্ছে। কারণ সে অতিরিক্ত বেশি প্রেশার পাচ্ছে। মানে হেলথি প্রেশার না এটা আবার। হুম, হুম। তো তখন হচ্ছে আপনি মোটা হওয়ার কারণে আনফিট হচ্ছেন। এবার যারা অতিরিক্ত পাতলা, তাদেরও সমস্যা। কারণ অতিরিক্ত পাতলা যারা থাকে তাদের অন্যান্য অসুখ খুব দ্রুত তাদের হুম, শরীরে হুম। বাধা দেয়। কারণ আপনার বডিতে হেলথি ফ্যাটও নাই। হেলথি ফ্যাট কি করে? আমাদেরকে সাপোর্ট দেয়। অনেকগুলো হচ্ছে ডিজিজ থেকে সাপোর্ট দেয়। তো এই কারণে যারা অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত মোটা তাদেরকে আমরা উপর থেকে দেখেই মনে করি আনফিট। এখন মানুষ কি করে? যে আইডিয়াল ওয়েটে আসতে চায়। তো অনেক মানুষ দেখবেন আপনি আইডিয়াল ওয়েটে আছে। কিন্তু তাদের বডিতে ফ্যাট প্রপোর্শন ঠিক নাই। হয়তোবা তার ওজন ঠিক আছে। আপনি মাপ দিবেন। হয়তোবা মেডিকেল যে হচ্ছে ওয়েট চার্ট থাকে, যেমন ৫ ফিটের জন্য ৫০ কেজি হয় ছেলেদের ওজন। আর পরবর্তী প্রতি ১ ইঞ্চির জন্য ২.৩ কেজি করে বাড়ে। মানে আইডিয়াল ওয়েট। তাহলে আপনি যদি ৫ ফিট ৫ হন, তাহলে আপনার ওজন ৬০ থেকে ৬২ কেজি হবে আইডিয়াল। আপনি ৬০-৬২ কেজিতে আছেন। কিন্তু আপনার পেট বড়, হাত পা চিকন। মানে হাত পায়ে মাসল নাই, কিন্তু পেটটা বড়। এরকম বহু মানুষ দেখবেন। তো সেও কিন্তু আনফিট। বুঝছেন? ফিটনেস কিভাবে বোঝা যাবে? ফিটনেস বোঝা যাবে, একে তো আপনাকে হচ্ছে আইডিয়াল ওয়েটে থাকতে হবে। প্লাস আপনার পেট থাকা যাবে না। পেট বড় না থাকলে আপনি ফিট। কিন্তু আইডিয়াল ওয়েটে থেকে পেট বড় থাকা যাবে না। অনেকে দেখবেন যে অ্যাবস আছে কিন্তু খুব পাতলা। তারাও কিন্তু আনফিট।
মানে আইডিয়াল ওয়েটে নাই। আপনি যদি আইডিয়াল ওয়েটে থেকে অ্যাবস রাখতে পারেন নিজের শরীরে, যেটা খুব কঠিন, তাহলে আপনি ফিট আছেন। কিন্তু আপনি অ্যাবস বানানোর জন্য অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার শরীরে ক্ষতি হবে। তো ফিটনেসের আসলে প্যারামিটার অনেক। প্রথম প্যারামিটার হচ্ছে হার্ট ভালো থাকতে হবে। আপনি যেন সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে না যান, মানে হাঁপাবেন এমনটা হাঁপানো না যে আপনাকে হয়তোবা বসে থাকতে হচ্ছে আধা ঘন্টা বা অনেকে হচ্ছে স্ট্রোক করে ফেলে অতিরিক্ত প্রেসার যখন পড়ে। যেমন যাদের হার্টের অলরেডি প্রবলেম আছে, তারা যদি একটু দৌড়ায় তাহলে দেখা যায় যে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এরকম না হলে আপনি হচ্ছে ফিট, বুঝছেন? মূলত আপনার এটাই। কথা থেকে অনেকগুলো সম্পূরক প্রশ্ন আমার মাথায় চলে আসলো। আমার মনে হয় আমাদের দর্শকদেরও হয়তো এই প্রশ্নগুলো আছে। যে রেস্টিং হার্ট রেট যেটার কথা বললেন, সেটা কি এরকমই যে আমরা যেটা শুনি যে হুম, একটা মানুষের গড়পড়তা হচ্ছে মিনিটে ৭২ বার হুম, হচ্ছে হার্ট ৬০ থেকে বিট করার ৭২। কথা। হুম, হুম, হুম। সো রেস্ট করা অবস্থায় বা আমি অনেকক্ষণ বসে আছি তখন হার্ট রেটটা কমে আসে। কমে আসে, হ্যাঁ। আবার হচ্ছে যখন এক্সারসাইজ একটু কাজ করার করি সময়, কাজ তখন। করার সময় বেড়ে যায়। হুম, হুম, তাহলে রেস্টিং হার্ট রেট যত কম হবে সেটা হচ্ছে হুম। একটা গুড সাইন। গুড সাইন, গুড আচ্ছা, সাইন। এটা একটা। আর আরেকটা হচ্ছে আইডিয়াল ওয়েট এর কথা বললেন। হুম। তো আইডিয়াল ওয়েট এর জন্য হচ্ছে ভাইয়া যেটা বললেন আমি যদি ঠিকমতো রিকল করি, ছেলেদের জন্য ৫ ফিট পর্যন্ত হচ্ছে হচ্ছে ৫০ কেজি। ৫০ কেজি, আর মেয়েদের ৪৫ কেজি। হ্যাঁ? ৪৫ কেজি। তারপরে এরপরে ১ ইঞ্চির জন্য ২.৩ কেজি করে বাড়বে। এটা হচ্ছে আচ্ছা, আইডিয়াল। এর থেকে ১০ কেজি বেশি হলে আপনি ওভারওয়েট, হুম। ১০ কেজি কম হলে আন্ডারওয়েট। আচ্ছা, তার মানে আমরা আমাদের যার উচ্চতা অনুযায়ী হুম। আইডিয়াল ওয়েটটা এখন এই এইটা ফর্মুলার এই সাহায্যে ফর্মুলার বের সাথে করতে পারব। বের করতে পারবেন ইজিলি। আর এটা হচ্ছে গুগলে অনেক পাওয়া যায় চার্ট। হ্যাঁ? হুম, সবগুলো চার্ট এই নিয়মে তৈরি করা হয়। তো আচ্ছা। এটা আমি হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা বলে দিলাম, ইজিলি যে কেউ করতে পারবে। যে তবে কেউ গুগলে করতে পাবে। পারবে। হুম। আর ভাইয়া আরেকটা কথা বললেন ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে গুড ফ্যাট এবং ব্যাড ফ্যাট। সো ফ্যাট মানেই আমরা অনেক হুম, সময় ধরে হুম, নেই হুম। যে না ফ্যাট জিনিসটা তো খারাপ। খারাপ। তো গুড ফ্যাট আর ব্যাড ফ্যাট এর ব্যাপারটা কি? বা এটার মধ্যে কোনো হচ্ছে দেখেন যে কোরিলেশন আছে কিনা? ব্যাড ফ্যাট আমাদের শরীরের কোনো কাজে আসে না। হ্যাঁ? গুড আচ্ছা। ফ্যাট হচ্ছে আমরা কার্বোহাইড্রেট থেকেও এনার্জি পাই, আবার ফ্যাট থেকেও এনার্জি পাই। আর ফ্যাট আরো অনেকগুলো কাজ করে। যেমন ইনসুলিন হরমোন তৈরি করে আমাদের বডিতে। হুম, হুম, হুম। যার কারণে আমাদের শরীরে সহজে মানে ব্লাড সুগার লেভেল বাড়ে না। মানে আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, কার্বোহাইড্রেটের সাথে যখন আমরা গুড ফ্যাট টাইপের খাবারগুলো খাই, তখন কার্বোহাইড্রেট যে গ্লুকোজটা আছে ওটা আমাদের ওই লিভারের পাশে জমতে না দিয়ে আমাদের মাসল গুলা ইউজ করে খুব আচ্ছা, ইজিলি। আচ্ছা। যখন আমরা গুড ফ্যাটের পরিমাণ কম খাই, তখন ডায়াবেটিস হওয়ার চান্সটা বেড়ে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। আর গুড ফ্যাট কম খেলে কি হয় যে ব্লাডে ব্যাড কোলেস্টেরলও বাড়ে। হুম, আপনি যখন গুড ফ্যাট খাবেন, মানে আমাদের ব্লাড কিন্তু একসাথে ২ টার অনুপাতে থাকে। মানে ব্যাড ফ্যাট আর হচ্ছে গুড ফ্যাট অনুপাতে একটা অনুপাতে থাকে। যখন আপনি ব্যাড ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে তখন গুড ফ্যাট অটোমেটিক কমবে। আবার গুড ফ্যাটের পরিমাণ যখন আপনি খাওয়া বাড়িয়ে দিবেন তখন ব্যাড ফ্যাট অটোমেটিক্যালি কমবে। মানে ২ টা একই সাথে রাখতে পারবেন না। ধরেন ১০০ তো ইউনিট হচ্ছে ১০০। যদি আপনি ৮০ ইউনিট হচ্ছে গুড ফ্যাট রাখেন তাহলে অটোমেটিক্যালি ২০ ইউনিট হয়ে যাবে আপনার ব্যাড ফ্যাট। আচ্ছা, আচ্ছা। এই কারণে গুড ফ্যাট খাওয়াটা খুবই জরুরি। এটা অনেকে নেগলেক্ট করে যে বিশেষ করে যারা ওজন কমাতে চায় তারা তো সব খাবারই বাদ দিয়ে দেয়। শুধু জাস্ট মনে করে যে জাস্ট পানি খেয়ে থাকবো। কিন্তু ওটা না, ওটা উল্টো হচ্ছে তার মেটাবলিজম স্লো হয়ে যায়। যার কারণে তার ওজন কমে ঠিক আছে কিন্তু কমে হচ্ছে মাসল। আচ্ছা। রক্ত শুকিয়ে যায়, মাসল কমে, ফ্যাট আর কমে না। দেখা যায় যে বডিতে ফ্যাট থেকে গেছে কিন্তু তার চেহারা দেখতে হয়তোবা ডাল হয়ে গেছে, তার আরেকটু ডার্ক লাগছে। আবার চোখের নিচে কালি পড়ে যায় অনেকের। এটা হচ্ছে মানে যারা হেলথি ফ্যাট না খেয়ে আনহেলথি ওয়েতে হচ্ছে আপনার ওজন ওয়েট লস কমায়। করে। হ্যাঁ, ওজন কমায় তাদের এই প্রবলেমটা হয়। তার মানে শুধু ওজন কমানোটাই আসলে গুড সাইন না সবসময়। সবসময়। সেটা হচ্ছে ওজনটা কোত্থেকে কমলো হুম। এটা খুবই এখন ম্যাটার দেখেন করে। ওজন তো অনেকে নেশা করেও কমায়। কিন্তু সেটা তো হচ্ছে হেলথি সাইন না। এটা অনেক মানুষ আছে। আবার অনেকে আছে যে ড্রিংকস করার মাধ্যমে প্রচুর চর্বি বাড়িয়ে ফেলে বা হচ্ছে আমি জাস্ট বলছি না, অ্যালকোহল বলছি না। যদি আপনি বলি সুগারি কোনো জুস বলেন বা এই যে কোকা কোলা খাচ্ছি আমরা বা হচ্ছে যেকোনো ধরনের যে আপনার হচ্ছে এই কার্বোনেটেড জুস বা ওয়াটার খাচ্ছি। হুম, তখন কি হয় যে ওটা আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে চিনি দিচ্ছে। যার কারণে আমাদের ওজন বাড়ছে ঠিক আছে কিন্তু মাসল তো বাড়ছে না। মাসল কিন্তু সুগারে বাড়ে না। হুম। মাসল বাড়ে হচ্ছে প্রোটিন থেকে। মানে আচ্ছা। তো ওই কোল্ড ড্রিংকস এ তো প্রোটিন থাকে না। না। কোল্ড ড্রিংকস এ জাস্ট সুগার থাকে, তো আপনার কি হচ্ছে জাস্ট ফ্যাট বাড়ছে। তো অনলি ফ্যাট বাড়িয়ে ওজন বাড়ালেও আপনার আপনি পাতলা মানুষ হলে আপনার ডায়াবেটিস এর রিস্ক বাড়বে। দেখবেন অনেক পাতলা মানুষের ডায়াবেটিস হয় কি করে? হয়তোবা সে চিনি বেশি খায়। আচ্ছা। বুঝতে পেরেছেন? হয়তোবা চিনি বেশি খায়। অনেক সময় দেখা যায় যে আমি এর আগে একটা এই কথা বলেছিলাম যে পাতলা মানুষের হার্টের রোগ বেশি হয়ে যায় মোটা মানুষের তুলনায়। এটা তার মানে এটাই না যে হচ্ছে এটাই হয় বা এটাই হবে। রিজনটা একটাই যে পাতলা মানুষ অনেক সময় মনে করে যে আমি তো ফিট আছি, আমি তো পাতলা আছি, তাহলে আমি যা ইচ্ছা তাই খেতে পারবো। হুম, আর মোটা মানুষেরা কি করে? কিছুদিন পর, পর তার মনে হয় আমি মোটা হয়ে যাচ্ছি, একটু কন্ট্রোলে আসার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে কি করে? মোটা মানুষরা চেষ্টা করে কন্ট্রোলে আসার, আর পাতলা মানুষের মনে করে আমি ফিট আছি, আমি হচ্ছে খাই, যা ইচ্ছা তাই খাই, কিছু হবে না। তো এইটা হচ্ছে প্রবলেম যে ওজনের উপর ডিপেন্ড করে না যে আপনি হচ্ছে ফিট কি আনফিট। ডিপেন্ড করছে হচ্ছে আপনি আপনার যে ব্যক্তিগত যে কাজগুলো আছে, উঠতে চলতে ফিরতে আপনার কোনো ইনজুরি নাই ধরেন, ওটা একটা ফিটনেস। আমার যদি ইনজুরি হয়ে যায়, যেমন আমরা ক্রিকেটারদের বা ফুটবলারদের বলি না যে আনফিট হয়ে গেছে, মানে হুম, তার মানে কি তার ইনজুরি হয়েছে। এখন দেখা গেল ইনজুরি মানে আমরা অনেকে মনে করি যে কোথাও আঘাত পাওয়া ইনজুরি, এমন
কিছু কিছু ইনজুরি আছে যে আপনার যে কোমরে ব্যথা করে হালকা হালকা, সোফা থেকে উঠতে গেলেও কোমরে লাগে বা হাঁটুতে ব্যথা করে, এটাও কিন্তু এক ধরনের ইনজুরি, খুব মাইনর ইনজুরি। এটার মানেও কিন্তু আপনি ফিট না। আচ্ছা ফিট কখন আপনি ফিট মানে হলো আপনার প্রত্যেকটা অঙ্গ একদম স্মুথলি রান করছে। যেমন আমরা বাইকের ফিটনেস, কারের ফিটনেস দেখি, হয়তো বা কারের একটা লাইট জ্বলছে না বা কারের ইঞ্জিনে প্রবলেম, তখন কিন্তু আমরা সাথে সাথে ঠিক করার চেষ্টা করি, নাহলে শান্তি লাগে না। কিন্তু বডির ক্ষেত্রে আমরা নেগলেক্ট করি এই সব বিষয়গুলো। ধরেন আমাদের কোন একটা জায়গায় প্রবলেম হচ্ছে, আমরা বলি যে আচ্ছা দেখি আপনা আপনি ঠিক হয়ে যাবে হয়তোবা। আপনা আপনি ঠিক হয় না, হয়তো ওটা তো আপনা আপনি হয়ওনি। কোন একটা রিজনে আপনি আনফিট হয়েছেন, তার মানে কোন একটা রিজন দেওয়া লাগবে আপনাকে ফিটনেস অর্জন করার জন্য। এটা হচ্ছে ব্যাপার। ভাইয়া, তাহলে গুড ফ্যাটের সোর্স গুলা কি কি হতে পারে? গুড ফ্যাটের সবথেকে ভালো সোর্স হচ্ছে বাদাম। আচ্ছা তার মানে এটা না যে অনেকে বলে যে কাঠবাদাম খেতে হবে, ওরকম কিছু না। মাইনর খুবই সামান্য হচ্ছে আপনার পার্থক্য থাকে পুষ্টিতে। মানে আপনি দেশি বাদাম খেলেও, মানে সস্তা যে বাদাম, চীনাবাদাম যেটা পাওয়া সেই যায়। বাদাম খেলেও যে পুষ্টি পাবেন, কাঠবাদাম খেলেও সেই পুষ্টিই পাবেন। তো এটা কোনো সবথেকে ভালো সোর্স বাদাম, ডিমের কুসুম আছে, সামুদ্রিক মাছের তেল। হুম, আবার সামুদ্রিক মাছের তেল হচ্ছে খুবই ভালো একটা সোর্স, বুঝছেন? কিন্তু এটা পাওয়া যায় না সহজে। বিশেষত যারা হচ্ছে সমুদ্রের ধারে থাকে তাদের ক্ষেত্রে ইজি। যারা একটু মাঝে থাকে বা সমুদ্র থেকে অনেক দূরে থাকে, তারা ওই আপনার সামুদ্রিক মাছের তেল কিন্তু পাওয়া যায় আচ্ছা ক্যাপসুল আচ্ছা। আকারে। অনেকে ওটাকে ওষুধ মনে করে, ওটা আসলে ওষুধ না, ওটা হচ্ছে নিউট্রিয়েন্ট, বুঝছেন? এমনিতে যে কড হুম। লিভার অয়েল হ্যাঁ, টাইপের হ্যাঁ, কড লিভার জিনিসপত্র অয়েলও পাওয়া যায়। গুড ফ্যাট থাকে। আচ্ছা আবার ফিশ অয়েলও পাওয়া যায় আলাদাভাবে। ওটাও কেউ যদি একটা করে খেয়ে নেয়, তাহলে আর হচ্ছে গুড ফ্যাটের দরকার হবে না তার বডিতে। মানে ওটা এমনভাবে ডিজাইন করা থাকে, একটা মানুষ, সাধারণ মানুষ সারাদিনে একবার যদি ওটা খায় একটা করে, তাহলে তার সারাদিনের হেলথি ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যাবে। তার মানে একদম ন্যাচারালি আমরা বাদাম থেকে পেতে পারি, ফ্যাটি আর বাদাম তা না থেকে, হলে হচ্ছে এই যে ডিমের কুসুম থেকে। ডিমের হুম, কুসুম হুম, থেকে, তারপর ফিশ অয়েল থেকে, এখান থেকে পেতে পারি। হুম, ভাইয়া, ডায়েটের প্রশ্নই যখন আসলো, তো এমনিতে ডায়েট করা এটা নিয়ে আমাদের মাথায় হচ্ছে যে আইডিয়াটা থাকে যে ডায়েট করা মানে হচ্ছে হয়তো খুব রেস্ট্রিক্টেড কিছু, যে হুম, খাওয়া যাবে না বা ছোঁয়া যাবে না এরকম একটা জিনিস। হুম, হুম। কিছু খেতে গেলেই হা হা করে না না করে তেড়ে উঠি আমরা, এরকম। সো ডায়েটের ব্যাপারটা কি আসলে এরকম? দেখেন যে ডায়েট, আমি ওই যে আপনাদের সাথে তাও কথা বলছিলাম একটু আগে যে ডায়েট হচ্ছে আমরা মনে করি নরমাল খাবার খাওয়াকে ডায়েট মনে করি। হুম হুম কিভাবে? ধরেন আপনি আনহেলথি খাবার খাচ্ছেন না। হুম হুম তারপরে প্রসেস ফুড খাচ্ছেন না। এগুলো তো নরমাল খাবার না। এগুলো তো অ্যাবনরমাল খাবার। এগুলো হুম। আমরা প্রসেস করে ন্যাচারাল খাবারকে মানে টেস্টি বানানোর জন্য প্রসেস করেছি। যেটা খেতে আমাদের সুস্বাদু বেশি লাগে। মানে খাবারটাকে স্বাদে অল্টার করে ফেলি অর্ডার আমরা। করেছি। তো এইসব খাবার যখন আপনি খাচ্ছেন না, তার মানে তো আপনি ডায়েটে নাই। আপনি যদি কাউকে বলেন না আমি কোল্ড ড্রিংকস খাবো না বা আমি একটা মিষ্টি খাবো না, বলবে ও তাহলে তুমি মনে হয় ডায়েটে আছো। না, সে তো নরমাল খাবার খাচ্ছে। ডায়েটে থাকা কি? ডায়েট মানে কিন্তু আমরা যে নরমাল খাবার খাই সারাদিনে, ডায়েট মানে হলো আপনার শরীরের জন্য যে পরিমাণ পুষ্টি দরকার সেটা আপনার শরীরকে দেওয়াকে ডায়েট বলে। হুম হুম। হ্যাঁ? এখন আপনি যদি আনহেলথি খাবার খান, সেটা হচ্ছে আপনি অ্যাবনরমাল খাবার খাচ্ছেন। তো ডায়েটে থাকা নরমাল। আর যখন আপনি আনহেলথি ফুড খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, হ্যাঁ, খাওয়া যেতে পারে সপ্তাহে ১ দিন। আপনি হয়তোবা কোনো একটা দাওয়াতে গেলেন, দাওয়াতে গেলে এগুলোকে না করতে হয় না। তাহলে মানুষ মজা করবে। তো মেক্সিমাম মানুষ কি করে যে সারা সপ্তাহ হয়তোবা খায়, দাওয়াতে যেয়ে দেখায় যে সে ডায়েট করছে। অনেকে আছে যে লজ্জা পায়, হয়তোবা বলে যে না আমি এটা খাবো না। তো ডায়েট মানে হচ্ছে এনজয় করা লাইফকে, বুঝছেন? মানে আমি যেটা করি যে আমি এই যে এখানে আসলাম, কফি কিন্তু সুগার ইউজ করে খেলাম। এটা আমি মাসে ১ বার বা সপ্তাহে ১ বার করেই থাকি। তারপরেও ফিটনেস আমাদের থাকে। রিজনটা কি? ওই যে রেশিও বললাম। রেশিও হচ্ছে আপনি 80% হেলথি খাবার খান, 20% আনহেলথি খাবার খান, কোনো সমস্যা নাই। এটাও এক ধরনের ডায়েট। এটা করলেও আপনি স্লো প্রসেস এ দীর্ঘদিন মেইনটেইন করতে পারবেন। হুম। আপনি বিরক্ত হবেন না। অনেক মানুষ তো মনে করে যে না আমি যেদিন থেকে ডায়েট শুরু করেছি, ঐদিন থেকে আমার সব বাদ, লাইফের সব সুখ বাদ। এখন মানে খাবারের যে সুখ, তাহলে হচ্ছে আমি এটা অনেকদিন দীর্ঘদিন কন্টিনিউ করতে পারব না। মেক্সিমাম মানুষ এই কারণে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে না। একটা স্পাইক আসে। যেকোনো মানুষের ফিটনেস জার্নিতে দেখবেন, যখন আপনি শুরু করলেন, বিশেষ করে যারা ওজন কমাতে যায়, ধরেন আপনি শুরু করলেন, ১ম সপ্তাহে আপনার খুব দ্রুত ওজন কমে যাবে ২-৩ কেজি। তারপরে আটকে যাবে। এমন সপ্তাহ আসবে ওজন কমানোর বদলে ১-২ কেজি বেড়ে গেছে। তারপরে আবার তো মানুষ যখন কি করে, ওই যে স্পাইক আসে যখন, ওজনটা যখন বেড়ে যায় হঠাৎ করে, তখন মানুষ মনে করে আমাকে দিয়ে আর হবে না। এত কষ্ট করছি তারপরে ওজন বেড়ে যাচ্ছে। তখন ছেড়ে দেয়। কিন্তু আপনি কিন্তু ১-১.৫ মাসে পাবেন না। আপনাকে এট লিস্ট ৩ মাস পর্যন্ত এই প্রসেসটাকে এনজয় করতে হবে, প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট করে যদি দেখবেন যে আপনার ওজন বাড়তে, বাড়তে হঠাৎ করে আবার ডাউন হয়ে গেছে। মানে আপনি শিখে গেছেন, আপনার বডি করে নিয়েছে, ওটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আমরা যখন হঠাৎ করে চেঞ্জেস আনি না আমাদের ফুডে, তখন আমাদের ব্রেন কিন্তু সিগন্যাল পায় যে এই লোকটা বিপদে আছে। হুম, হুম। হঠাৎ করে খাবার পাচ্ছেন না। এতদিন ধরে আপনি ও! প্রচুর খাবার পাচ্ছেন। হঠাৎ করে খাবার পাচ্ছেন না। তখন ব্রেন কি করবে? আপনাকে বাঁচিয়ে রাখার জন্য মেটাবলিজম স্লো করবে। এই কারণে মানুষ টানা ২০ দিন না খেয়ে থাকতে পারে। মানে এটা অন এভারেজ ২০ দিন যদি কোন খাবার না খান, আপনি রোগা পাতলা হয়ে যাবেন। হয়তোবা আপনি মরণাপন্ন হয়ে গেছেন, মারা যেতে পারেন। তারপরেও বেঁচে থাকবেন। আর পানি টানা ৩ দিন না খেয়েও থাকতে পারে। মানে এটা খুব কষ্ট হবে, কিন্তু এটা হচ্ছে মেক্সিমাম একজন মানুষের হচ্ছে এটা ক্ষমতা। তো এটা কিভাবে হচ্ছে? সে ২০ দিন কিভাবে না খেয়ে থেকে বাঁচছে? রিজনটা হলো তার মেটাবলিজম স্লো হয়ে যায়। আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে এই লোকটা মারা যাবে, তাহলে এক কাজ করি,
এর হচ্ছে মেটাবলিজম স্লো করে দিয়ে এর মাসলটা লস করে ফেলি, কারণ যার বডিতে মাসল বেশি সে কিন্তু ক্যালোরি বেশি বার্ন করে। যেমন আমাদের মাসল বেশি, আমরা বসে থাকলেও আমাদের একটা নরমাল মানুষ ঘুমন্ত অবস্থাতে 60 ক্যালোরি বার্ন করে, যাদের একটু মাসল বেশি তারা হয়তো 70-80 ক্যালোরি বার্ন করে। তো আপনার বডি দেখবে যে কোন কোন জিনিস আপনার ক্যালোরি বেশি বার্ন করছে সেগুলোকে কমাও। আপনার আপনার হাড় যে আমাদের মোটা আছে, হাড়ের গড়ন, এই হাড়টাকে শুকানোর চেষ্টা করবে, কারণ হাড়ের একটা ওয়েট আছে, হাড় যত মোটা হবে মানুষের ক্যালোরি তত বেশি বার্ন হবে, তো হাড়টাকে শুকাবে, মানে হাড়, তারপরে হচ্ছে আপনার মাসলটাকে শুকিয়ে ফেলবে। সবার শেষে কমাবে হচ্ছে ফ্যাট, যখন আপনি না খেয়ে থাকবেন বা না খেয়ে ওজন কমালে সবার শেষে ফ্যাট কমে। হ্যাঁ, হয়তো প্রথম 2-3 দিন, অনেকে বলে যে প্রথম 2-3 দিনে 2-3 কেজি কমে গেছে। রিজনটা হলো আমরা যখন কার্বোহাইড্রেট খাই তখন আমাদের 1 গ্রাম কার্বোহাইড্রেট শরীরে 3 গ্রাম করে পানি জমায়। আমরা ধরেন সারাদিনে 500 গ্রামের কাছাকাছি কার্বোহাইড্রেট খাই, তার মানে 1.5 লিটারের কাছাকাছি পানি আমাদের শরীরে জমে থাকে, এটা বের হয় না কিন্তু। আমরা প্রত্যেকদিন পানি খাই, সেটা প্রস্রাবের মাধ্যমে, ঘামের মাধ্যমে বের হয় কিছুটা, কিন্তু কিছুটা পানি কিন্তু আপনার শরীরে জমে থাকবেই, আপনি যতই না খেয়ে থাকেন। তারপরে হচ্ছে যে লবণ, 1 চামচ লবণ প্রায় 4 লিটারের মতো কিন্তু পানি জমায়, মানে সোডিয়াম 1 চামচ, 1 চামচ লবণ 2400 মিলিগ্রাম সোডিয়াম থাকে 1 চামচ লবণ। হ্যাঁ, ওটা প্রায় 4 লিটারের মতো পানি জমিয়ে রাখে। তো আপনার বডিতে মোটামুটি 5 থেকে 6 লিটার পানি সবসময় থাকে, এটা আমাদের খাদ্যাভ্যাসের কারণে। আমরা সারাদিনে সবগুলো বেলার তরকারি মিলে প্রায় 1500 মিলিগ্রামের উপরেই লবণ খাই। তো সব মিলে 5 লিটার যে পানি, যখন আপনি না খেয়ে ওজন কমানোর চেষ্টা করছেন, তখন এই 5 লিটার পানি হঠাৎ করে 2-3 দিনের ভিতরে কমে যাবে আপনার। তখন কি হবে যে আপনি দেখবেন যে 2-3 দিন আপনি খুব ভালো রেজাল্ট পেলেন, মানে আপনার খুব দ্রুত ওজন কমে গেল, কিন্তু সেটা কিন্তু ফ্যাট না, সেটা পানি। ফ্যাট কমতে হলে টাইম লাগে, বুঝছেন? ফ্যাট কিভাবে কমে? ফ্যাট হচ্ছে, যদি আমি প্রসেসটা বলি, আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন অক্সিজেন আমাদের শরীরের ভিতরে কিন্তু যে ফ্যাট আছে না, ওই ফ্যাট গুলো ট্রাইগ্লিসারাইড রূপেও মজুদ থাকে। তো ওই ট্রাইগ্লিসারাইডের সাথে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া ঘটার মাধ্যমে ট্রাইগ্লিসারাইডকে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেনে পানিতে রূপান্তর করে। তো ওই কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আমাদের প্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আর অবশিষ্ট যে পানি আছে ওইটা বের হয় হচ্ছে আমাদের প্রস্রাবের মাধ্যমে আর ঘামের মাধ্যমে, সেটা মাত্র 4%। 86% বা 84 থেকে 86% ওই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হয়। তো অনেকে বলবে তাহলে কি এক জায়গায় বসে থেকে শ্বাস প্রশ্বাস নিলে চর্বি কমে যাবে? বিষয়টা ওরকম না, ক্যালোরি ডেফিসিটও থাকতে হবে। হ্যাঁ, অনেকে দেখবেন ইয়োগা করে, তাদেরও কিন্তু এক জায়গায় বসে থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে চর্বি কমে। রিজনটা কি? যত আপনি গভীর শ্বাস নিবেন, সেটা যে কোনো ধরনের খাটনির কাজ যখন আমরা করি তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস হার্টবিট রেট বেড়ে যায়। আমাদের হার্টবিট রেট বাড়লে কিন্তু আমাদের শ্বাস নেওয়ার ডিমান্ডও বাড়ে। আপনি ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, যাই করেন, দৌড়ান, দেখবেন আপনি খুব বেশি দম নিচ্ছেন। তো আমাদের পরিশ্রমের কারণে, পরিশ্রমটা কিন্তু আমাদের পরোক্ষভাবে ওজন কমাচ্ছে। প্রত্যক্ষ রিজনটা হচ্ছে ওই শ্বাস প্রশ্বাসের হচ্ছে রেট। ভাই, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে ফ্যাট বার্ন হয়, যে ফ্যাটটা আসলে কোথায় যায়? এই প্রশ্ন করলে হয়তো অনেকে মানে ওইভাবে বলতেও পারে যে ফ্যাটটা আসলে যায় কোথায়? এটা কি গলে যায় নাকি কি হয়ে ফ্যাটটা যায়? আসলে বাষ্পে রূপান্তর হয়ে যায়। এই যে বাষ্পে রূপান্তর হয়ে এভাবে বের হয় আমাদের শরীরের মাধ্যমে। মাত্র 4% বের হয় হচ্ছে ঘামের মাধ্যমে, আর 10% বের হয় হচ্ছে প্রস্রাবের মাধ্যমে। তার বুঝলেন? মানে এই যে শুধু শুধু ঘামলেই যে আসলে ফ্যাট কমে যাবে এরকম ঘামলে না? পানি বের হয় শরীর থেকে। হ্যাঁ, মানে আপনি ধরেন ঘামছেন, কথা 100 গ্রাম ঘাম বের হয়েছে আপনার, হয়তোবা তার ভিতরে 96 গ্রামই পানি, জাস্ট পানি। আর তার মানে বাকিটা হচ্ছে যদি 4 কোনো গ্রাম কারণে ফ্যাট। হচ্ছে আপনার মানে ব্রিদিংটাকে হচ্ছে বাড়ানো না যায়, তাহলে বসে বসে এক জায়গায় ঘামলে আসলে লাভ নেই। না, না। যেমনটা হচ্ছে আমি যদি হচ্ছে ধরা যাক কথার কথা স্টিম বাথ নেই, হুম, তখনও তো গরমে অনেক মানুষ ঘামে। হুম। তারপর হচ্ছে কিছু বেল্ট বা এরকম জিনিস পাওয়া যায় যেটা পরে থাকলে হচ্ছে আপনার পেট ঘাম ঘামে, তৈরি হয় প্রচুর, হুম। পেট ঘামে এরকম। তার মানে এইটাতে আসলে ফ্যাট বার্ন হবে না। ফ্যাট বার্ন হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণ এমন কাজ করতে শ্বাস-প্রশ্বাস হবে নিতে যেন হবে। শ্বাস-প্রশ্বাস নিতে হয়, হ্যাঁ, প্লাস সাথে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। রাইট। মানে আপনার শরীরে যে ডিমান্ড তার থেকে যেন আপনি বেশি না খান। হুম, ধরেন একজনের ওজন 70 কেজি, তার 2000 ক্যালোরি লাগে 70 কেজিকে টিকিয়ে রাখার জন্য। আমি ক্যালোরির ব্যাপারটা বুঝাই। তো 70 কেজি ওজন, 2000 ক্যালোরি লাগে। 2000 ক্যালোরি যদি সে রোজ খায় তাহলে তার বডি 70 কেজিতেই থাকবে। না কমবে না বাড়বে। যখন সে মনে করবে যে না আমি 5 কেজি কমাতে চাই, তখন যদি সে 2000 ক্যালোরি থেকে 1500 ক্যালোরির ডায়েটে চলে আসে, মানে খাবারে চলে আসে, তাহলে দেখবেন যে তার ওজন কমছে। বুঝতে পেরেছেন? প্রতি 3500 ক্যালোরিতে আমাদের শরীরে 1 পাউন্ড করে ওজন লস করে। আপনি যদি 3500 ক্যালোরি ডেফিসিট করেন, মানে প্রয়োজনের তুলনায় কম খান, তাহলে আপনার শরীরে 1 পাউন্ড ওজন কমাবে। এখন একদিনে 3500 ক্যালোরি ডেফিসিট করা তো হেভি টাফ। মানে সহজে করা উচিত না। আপনি মাথা ঘুরে হয়তোবা বিছানায় পড়ে যেতে পারেন। তো একদিনে আপনার 500 ক্যালোরি করে যদি ডেফিসিট করেন, তাহলে আপনার 7 দিনে 3500 ক্যালোরি হচ্ছে। তার মানে 7 দিনে আপনার 1 পাউন্ডের মতো পিওর ফ্যাট কমবে। আমি ওয়াটার বলছি না। হ্যাঁ, এর পাশাপাশি ওয়াটারও কমতে পারে। আমরা যেমন নরমালি কাউকে ডায়েট প্ল্যান দিলে আমরা ডেফিসিট করি 500 ক্যালোরি করে। এর বেশি করি না। এর বেশি করলে আমি একটু আগে বললাম, আমাদের ব্রেইন সিগন্যাল পায় যে লোকটা বিপদে আছে। এত এটা হঠাৎ কিন্তু করে। খুবই ইম্পর্টেন্ট যে হঠাৎ করে আমি যদি ক্যালোরি ডেফিসিটটা করি, এটা কিন্তু শরীরের জন্য ভালো না। ধীরে, ধীরে করতে হবে। হ্যাঁ, তখন ব্রেইন মনে করে যে আমি হয়তো বিপদে পড়ে যাচ্ছি, খরা দুর্ভিক্ষ এরকম একটা ব্যাপার, আমি হয়তো খাবার পাবো না। তখন একে তো মেটাবলিজম স্লো হয়ে যায়
এবং এরপরে যখন হচ্ছে কেউ মানে খাবারের প্রাপ্যতা আবার বাড়ায় বাড়ায়, তখন সাথে তখন সাথে বাড়ে। সাথে সাথে হচ্ছে ব্রেইন মনে করে যে এই তো পাইছি এখন খাবার, ইচ্ছা মতো বডিতে ফ্যাট জমায় রাখি। হুম, হুম। সো এটা অনেকের জন্য আরো উল্টা হয়। উল্টা হয়। ভাই এটা কিন্তু প্র্যাকটিক্যালিও আমি দেখেছি যে মানে আপনি বলাতে আমি রিলেট করতে পারলাম যে আমারই পরিচিত অনেকেই তারা হচ্ছে জিম করা শুরু করার পরে হয়তো হুম, ওয়েট কিছুটা কমেছে। হুম, কিন্তু তারপরে তারা এটা ছেড়ে দেওয়ার পরে আগে যে অবস্থা ছিল তার চেয়েও বেশি মোটা হয়ে হুম, যাচ্ছে বা বেশি ওয়েট গেইন হচ্ছে। হুম, হুম। সো এখন আমি আসলে রিলেট করতে এখন পারলাম যে এখানে কেন আরেকটা হচ্ছে। রিজন আছে। এটা হচ্ছে অনেক মানে সবথেকে হুম, মেইন রিজন আপনি যেটা বললেন, মানে যেটা বুঝতে পেরেছেন সেটাই। আর দ্বিতীয় রিজন হচ্ছে যে আমরা যখন এক্সারসাইজ শুরু করি, হুম, তখন আমরা কিন্তু অনেক আনহেলথি খাবারও এভয়েড করি। জাস্ট এক্সারসাইজ করি না। আমরা মনে করি যে এত কষ্ট করছি জিমে গিয়ে বা বাসায় বা পার্কে হাঁটছি, এখন থাক আজকে কোল্ড ড্রিংকস খাবো না বা আজকে এটা খাবো না, ওটা খাবো না। কিন্তু যখন আমরা ছেড়ে দিবেন, তখন কিন্তু আমরা আর এই বাছ বিচার করি না। তখন আমরা মনে করি যে আচ্ছা খাই ঠিক আছে, এখন তো ব্যায়াম করছি না। তখন কি হয় আমাদের ডাবল গ্রোথ হয়। মানে হুম, ডাবল খুব দ্রুত ফ্যাট একে তো এক্সারসাইজ করছেন না, ক্যালোরি বার্ন হচ্ছে না। প্লাস আপনি হচ্ছে আরো বেশি আনহেলথি খাবার খাচ্ছেন। হ্যাঁ, এখন কেউ যদি মনে করে আচ্ছা আমি এক্সারসাইজ ছেড়ে দিলাম, আমি ১ সপ্তাহের জন্য ট্যুরে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমি হয়তোবা এক্সারসাইজ করার পাবো না। তখন আপনি হয়তোবা ডায়েটটাকে ঠিক রাখলেন, হয়তোবা আপনি আনহেলথি খাবার খেলেন না। খুব একটা আপনার ওয়েট বাড়বে না। আপনি যদি এমন আছে দেখবেন অনেকে আছে যে অসুস্থ হয়ে যায়। যেমন ওই কিটো ডায়েট এর কথা কিছুক্ষণ আগে বলছিলেন। আমি সাধারণত কিটো ডায়েট প্রিফার করি যারা হচ্ছে একটু বয়স্ক, যাদের হুম, ব্যায়াম হুম, করার মানে আর ক্ষমতা নাই। মানে যে হার্ড ওয়ার্ক করার বা তাদের হাঁটুতে ইনজুরি আছে বা কোমরে ইনজুরি আছে, ঠিকমতো দাঁড়াতেও পারে না। এরকম মানুষ কিটো ডায়েট করলে রেজাল্টটা ভালো পায়। বুঝতে পেরেছেন? কিন্তু এরকম মানুষ কিটো ডায়েট কেন করবে? কারণ সে পরিশ্রম করতে পারছে না। যে পরিশ্রম করতে পারে তাকে আমরা কিটো ডায়েট মানা করি। কারণ কিটো ডায়েট করলে আপনার হচ্ছে স্ট্রেংথ ও কমে। হ্যাঁ, দ্রুত রেজাল্টও পাবেন কিন্তু আবার শরীরের শক্তিও কমে যাবে। ব্যায়াম করার শক্তিটা আর পাবেন না। এটা হচ্ছে রিজন। এই কারণে হচ্ছে কিটো ডায়েট এর প্রসঙ্গে পরে আসবো। তবে এটা হচ্ছে মূলত আমরা কিটো ডায়েট এভাবে প্রিফার করি। যারা বয়স্ক শুধুমাত্র এক্সারসাইজ করতে পারে না, তারা কিটো ডায়েট করবে। এটা আমার রিকমেন্ডেশন। অনেকে করতে পারে, অনেকে ইয়াং যারা কম বয়স্ক ছেলে আছে তারাও করে অনেকে দেখি। এটা করবেন শর্ট টার্ম এর জন্য। ধরেন ২ মাস আপনি আপনার এক্সাম আছে বা কোন একটা কাজ আছে, আপনি এক্সারসাইজ করার জন্য সময় ব্যয় করতে চাচ্ছেন না, বাসাতেই থাকতে চাচ্ছেন সারাদিন। সেই ক্ষেত্রে আপনি কিটো ডায়েট পালন করেন, মেইনটেইন করেন। কিন্তু এটা লাইফ টাইম মেইনটেইনও করতে পারবেন না। আপনি হুম, হুম। ইয়াং, কিন্তু আপনি কিছুদিন পর হয়তোবা আপনি এমনি বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যাবেন, হয়তোবা আপনি বিয়ে করবেন, তখন আপনার ওয়াইফ এর সাথে ঘুরতে যাবেন, তখন আপনার এই কিটো ডায়েট থাকবে না। মানে আপনি মেইনটেইন করতে পারবেন না। আমরা সবসময় যারা ক্লায়েন্ট আছে আমাদের বা মেম্বার আছে তাদেরকে বলি যে এমনভাবে লাইফটাকে লিড করেন যেন মেইনটেইন করতে পারেন। দরকার নাই আনওয়ান্টেড মানে প্রেশার দেওয়া নিজের শরীরকে। হ্যাঁ, কখন প্রেশার দিবেন? কারোর ডিফেন্সে জব আছে, তার ওজন কমানো লাগবে খুব দ্রুত। তখন আমরা তাকে আনহেলথি উপায়ও বলে দিই। যে আচ্ছা করেন, এটাতে আপনার শরীরের ক্ষতি হবে কিন্তু আপনার খুব দ্রুত ওজন কমে যাবে। এমনও রেকর্ড আছে আমরা ২২ কেজি পর্যন্ত ওজন কমিয়েছি ১ মাসে একজন মানুষের। বুঝতে পেরেছেন? কিন্তু আনহেলথি। এটা আমরা বলে দিই যে এটা কিন্তু আনহেলথি। কিন্তু সে নিবে, এই আনহেলথি রেজাল্টই সে নিবে। তো তখন আমরা এরকম করি। কিন্তু নরমালি আমরা বলি যে না এটা করেন না, এটা লং টার্ম এ সমস্যা হবে। তাহলে ভাইয়া এক্সারসাইজের আসলে এখানে ভূমিকাটা কোথায়, কিভাবে আসতেছে এবং কতটুকু? যেমন আমি যদি জানতে চাই যে একটা এভারেজ মানুষ সে যদি জাস্ট হেলথি লাইফ লিড করতে চায়, তাহলে এরকম কোনো আইডিয়াল মেট্রিক আছে যে তার কতটুকু এক্সারসাইজ করা উচিত হুম, বা হচ্ছে মানে এর নিচে নামা উচিত না? এবং এইটার সাথে খাবারের কথা তো ভাইয়া বললেনই। স্পেসিফিক্যালি হচ্ছে এটা জানতে চাচ্ছি কি কারণে? যে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আচ্ছা আমি যদি হচ্ছে একদম খুব হেলথি লাইফ লিড করতে চাই, তাইলে হয়তো আমাকে জিমেই যেতে হবে। হুম, হুম, হুম। সো এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবেন? দেন রিক্শাওয়ালা বলেন বা একটা লেবার হুম, কিন্তু জিমে যায় না। না। তারপরেও তারা ফিট। হ্যাঁ, তারা আনফিট হয় কখন? যখন ছেড়ে দেয় কাজ। হুম, হুম, তো এই ব্যাপারটা হচ্ছে যে জিম এক্সারসাইজ কিন্তু কখনো আমাদেরকে সরাসরিভাবে হচ্ছে ওজন কমাতে বা বাড়াতে পারে না। এটা খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে। এক্সারসাইজের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর একমাত্র কাজই হচ্ছে এক্সারসাইজের যে আপনার ফ্লেক্সিবিলিটি বাড়াবে। হুম, হুম, যেমন ইয়োগা, স্ট্রেচিং টাইপের ব্যায়াম আপনার ফ্লেক্সিবিলিটি বাড়াবে। আপনি যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন বা ওয়েট ট্রেনিং করেন, যেটাকে রেজিস্ট্যান্ট ট্রেনিং বলা হয়, হুম, সেটা হুম, আপনার মাসল বাড়াবে, স্ট্রং করবে। মাসল স্ট্রং করবে এটার গ্যারান্টি আমি দিতে পারি। কিন্তু বাড়াবে এটা নির্ভর করছে প্রোটিন ইনটেকের উপরে। হুম, হুম, মাসল বাড়বে কি দিয়ে? আপনি ধরেন একটা মাটির হাঁড়ি বানাচ্ছেন, সেখানে আপনি মাটি দিলেন না। জাস্ট হাত ধরে বসে আছেন। তার মানে আপনি প্রোটিনই দিলেন না। আপনি জাস্ট চেষ্টা করে যাচ্ছেন, মাসল বাড়বে না। হ্যাঁ, কিছুটা স্ট্রং হবে। আর হচ্ছে স্ট্যামিনা বাড়ানো, দম বাড়বে। আপনি যখন এক্সারসাইজ করছেন তখন আপনার হার্ট রেট বাড়ছে, আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়ছে। এগুলো হচ্ছে এক্সারসাইজের মূল উদ্দেশ্য হওয়া উচিত। সাথে হচ্ছে আপনার মাসল যখন আপনার বডি স্ট্রং হয়ে যাবে, আপনার ইনজুরি হবে না। এই ৪-৫ টা উদ্দেশ্য ছাড়া এক্সারসাইজ কখনো ডিরেক্টলি ওজন কমাতে পারে না, বাড়াতে আচ্ছা। পারে না। আমি যদি হচ্ছে আমাদের পুরা বডি সারাদিনে ক্যালোরি কিভাবে বার্ন করে সেটা বুঝাই। আমাদের ধরেন ১০০ ক্যালোরি আমি সারাদিনে বার্ন করি। ধরেন কথায়, কথায়। এখন ১০০০ ক্যালোরির ভিতরে ৬০% ক্যালোরি বার্ন হয় বিএমআর, মানে আমরা বেসাল মেটাবলিক রেট, মানে আমাদের হার্ট রেট, যেটা আমরা ঘুমিয়ে থাকি যখন আমাদের শ্বাস-প্রশ্বাস হয়, আমাদের কিডনি কাজ করে, হার্ট কাজ করে। মানে আমাদের বডি টিকে থাকার জন্য যে ক্যালোরি বার্ন করে সেটা হচ্ছে আমাদের সারাদিনের ৬০%। ১০০০ এর ভিতরে ৬০০ ক্যালোরি আমরা কোন কাজ না করলেও বার্ন হবে। হুম, হুম, আপনি যদি ঘুমিয়েও থাকেন ২৪ ঘন্টায়, তারপরে আপনার ৬০০ ক্যালোরি বার্ন হয়ে যাবে।
তারপরে 20% ক্যালোরি বার্ন হচ্ছে আমরা বাসা বাড়িতে যে নরমাল হাঁটাফেরা চলাফেরা করি, ধরেন আমরা ক্লাসে যাচ্ছি, মানে এক্সারসাইজ বাদে যে মুভমেন্ট, সেগুলোতে আমাদের 20% ক্যালোরি বার্ন হয়, তাহলে গেলো 80%। তারপরে 10% বার্ন হয় হচ্ছে আপনার আমরা যে থার্মিক ইফেক্ট অফ ফুড, আমরা যখন খাবার খাচ্ছি না, খাবার খাওয়ার সময় কিন্তু আমাদের গালের মাসলও কাজ করে। তারপরে হচ্ছে আমাদের কিডনির ভিতরে যে যাচ্ছে, কিডনি প্রসেস করছে, লিভার প্রসেস করছে খাবারটা, তো এটা আবার আমাদের নিউট্রিয়েন্ট গুলো আমাদের শরীর সেলগুলো অ্যাবজর্ব করছে, এই প্রসেসের মাধ্যমে 10% বার্ন হয়, মানে 100 ক্যালোরি বার্ন হয়। আর অবশিষ্ট 10% বার্ন হয় হলো এক্সট্রা আপনার হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে। মানে এক্সারসাইজ জাস্ট 10% ইম্পর্টেন্ট ক্যালোরি বার্নের ক্ষেত্রে। আপনি সারাদিনে 1000 ক্যালোরি বার্ন করলে 100 ক্যালোরি আপনি এক্সারসাইজের মাধ্যমে বার্ন করতে পারবেন। আমরা হচ্ছে ঘুমিয়ে থাকলেই ঘন্টায় 60 ক্যালোরি বার্ন হয়। আপনি যদি আধা ঘন্টা এক্সারসাইজ করেন তাহলে 100 ক্যালোরি বার্ন হয়, 1 ঘন্টা করলে 200 ক্যালোরি বার্ন হয়। তাহলে এক্সারসাইজ কিন্তু ক্যালোরি বার্নের জন্য করা উচিত না। এক্সারসাইজ করা উচিত হচ্ছে আপনার স্ট্রেংথের জন্য, ফ্লেক্সিবিলিটির জন্য। এটা আমরা বুঝাতেই পারি না মানুষকে। অনেকে মনে করে যে না, জিমে যে আমি ঘন্টার পর ঘন্টা ট্রেডমিলে দৌড়াবো, এটা শুধু আপনার শরীরের ক্ষতি হচ্ছে, বা অনেক বেশি ব্যায়াম করলে মনে হয় আমার দ্রুত ওজন কমবে। ওটা না, আপনি জাস্ট 4 বেলার খাবার খান ধরেন, বা 5 বেলা খাবার খান। প্রতি বেলায় আপনি 100 ক্যালোরি করে ডেফিসিট করেন, খুবই ইজি। আমরা যদি 1 প্লেট ভাত খাই সেখানে থাকে 200 ক্যালোরি। 1 প্লেট ভাত তো 100 গ্রাম ভাতে প্রায় 200-250 ক্যালোরি থাকে। 100 গ্রাম ভাত কিন্তু আমরা খাই না। আমরা কিন্তু বসলে 300 গ্রাম পর্যন্ত ভাত খেয়ে ফেলি। মানে আমরা জাস্ট দুপুরের লাঞ্চে ধরেন 700 ক্যালোরির কাছাকাছি খাবার খাই। এভাবে আমরা রাত্রেবেলাও ধরেন আরো 700 ক্যালোরি খাচ্ছি, তাহলে 1500 ক্যালোরি হয়ে গেল। এটা নরমাল বলছি। সকালবেলা অনেকে নাস্তা অ্যাভয়েড করে, আর কেউ যদি খায় 2টা রুটি খেলে প্রায় 160 ক্যালোরি আসছে, সাথে ডিম আসলে আরো 70 ক্যালোরি, মানে ধরেন আরো 300 ক্যালোরি গেল ওখানে। তাহলে প্রায় 1900 ক্যালোরির কাছাকাছি, মানে আর বাকি 2 বেলা মিলে আপনার 2500 ক্যালোরি সারাদিনে খাওয়া হয়ে যায়। না হলেও একটা পাতলা সাতলা ছোটখাটো মানুষ 2000 ক্যালোরি খায় সারাদিনে। নরমাল মানুষের কথা বলছি। এখন এই 5 বেলা আপনি কি করবেন? ঠিক আছে, আপনি 700 ক্যালোরি না খেয়ে খাবারটাকে মাপেন। গুগলে পাবেন আপনি কোন খাবারে কত ক্যালোরি। আপনি ওই যে ছোট একটা ওয়েট স্কেল পাওয়া যায়, ওটা কিনেন। আমি অন্য প্রসিডিউর ফলো করতে বলছি না। এটা কেন বলছি? যেন ট্রেনার হায়ার করা না লাগে সাধারণ মানুষের। আপনি জাস্ট মাপেন যে আচ্ছা ঠিক আছে, আমি আগে তো না মেপে 200-300 ক্যালোরি খেয়ে ফেলতাম। এখন আমি মেপে 200 ক্যালোরি 200 গ্রাম ভাত খাবো। আগে 300 গ্রাম খেতাম, এখন 200 গ্রাম খাবো। এখন 300 থেকে 200 গ্রামে আসলে ওখানে আপনার 200 ক্যালোরি ডেফিসিট হয়ে যাবে। যেখানে আপনি 1 ঘন্টা ব্যায়াম করে 200 ক্যালোরি বার্ন করছিলেন, সেখানে আপনি এক বেলার খাবার একটু সামান্য পরিমাণ কমে আপনি 100 ক্যালোরি তো মিনিমাম করছেনই, ডেফিসিট করছেন। এভাবে 4 বেলা 5 বেলায় আপনি 500 ক্যালোরি ডেফিসিট করছেন। তাহলে ডায়েট করাটা ব্যায়াম করার তুলনায় 5 গুণ বেশি ইফেক্টিভ হচ্ছে ক্যালোরি বার্নের ক্ষেত্রে। ক্যালোরি আমাদের বডি কি করে ফ্যাট বার্ন করে? হয় ক্যালোরি বার্ন করতে হবে অথবা ক্যালোরি কম দিতে হবে। তাহলে আপনি ব্যায়াম করে 100 ক্যালোরি হয়তো বেশি বার্ন করলেন, সাথে আপনি ডায়েট করে আরো 500 ক্যালোরি কম, তাহলে আপনি সারাদিনে 600 ক্যালোরির কাছাকাছি ডেফিসিটে চলে গেলেন। এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে। এটা যদি না করেন, আপনি ঘন্টার পর ঘন্টা, একটা মানুষ চাইলে সর্বোচ্চ 6 ঘন্টা ব্যায়াম যদি করে, মানে প্রফেশনাল অ্যাথলেটরা কিন্তু করে 6 ঘন্টার কাছাকাছি করে, যারা প্রফেশনাল অলিম্পিক্সে যারা পার্টিসিপেট করে বা যারা বডি বিল্ডিং কম্পিটিশন করে, ওয়েট লিফটিং, এরা অনেকে 6 ঘন্টাও করে। কিন্তু এদের বডি কি করে সাপোর্ট করে? এরা হরমোন ইউজ করে। আচ্ছা। শুধুমাত্র অলিম্পিক্স এর প্লেয়াররা হরমোন ইউজ করে না, তাছাড়া যারা যে আপনারা অনেকে আছে না প্রফেশনাল বডি বিল্ডার দেখি আমরা, এরা কিন্তু সবাই হরমোন ইউজ করে। হরমোন ছাড়া কম্পিটিটিভ বডি বিল্ডিং হয় না। তো আমরা সাধারণ মানুষ যে হরমোন ইউজ করে না, তাদেরকে ফলো করি, যে তারা 2 ঘন্টা 3 ঘন্টা ব্যায়াম করছে। যেমন আমি যখন শুরুর দিকে ছিলাম, আমি জন সিনার ফলো করতাম। আমি জন সিনার অনেক বড় ফ্যান ছিলাম। দেখতাম যে জন সিনা দিনে 2 বার ট্রেনিং করে, 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো সময় 6 ঘন্টাও ট্রেনিং করে। আমি মনে করতাম তার মতো ট্রেনিং করলে মনে হয় আমারও তার মতোই হবে। কিন্তু পরে যখন আমরা সায়েন্সটা বুঝলাম যে তারা কেন এত সাপোর্ট পায়, হরমোনের কারণে তাদের রিকভারি ফাস্ট হয়। আমরা একবার যদি 3 মাসে যে বডি বানাবো, তারা হরমোন ইউজ করার কারণে 1 মাসে ওই বডি বানায় ফেলে। আমাদের কিন্তু বডি 2টা স্টেটে থাকে, একটা হচ্ছে ক্যাটাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম স্টেট হলো আপনার বডিতে জাস্ট মাসল বিল্ড হবে, ব্রেক হবে না। আর ক্যাটাবলিক স্টেট হলো আপনার মাসল ব্রেক হবে। তো ন্যাচারালি যারা ব্যায়াম করে তাদের বডিতে প্রত্যেকদিন ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম দুইটাই হয়। তার মানে তার বডিতে সে যদি প্রতিদিন 100 গ্রাম মাসল তৈরি করে, তার ভিতরে 20 গ্রাম মাসল তার ব্রেক হবেই। কিন্তু যারা অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করে, তারা 100 গ্রাম মাসলটা আরো দ্রুত ইউজ করছে, আর ক্যাটাবলিজমটাকে বন্ধ করে দেয়। মানে তাদের মাসল ব্রেক হয় না। মানে আমরা আলটিমেটলি যেখানে প্রতিদিন 70-80 গ্রাম করে মাসল তৈরি করছি, তারা কি করছে 100 গ্রাম তো থাকছেই, প্লাস তাদের লসও হচ্ছে না। প্লাস হচ্ছে হরমোনের কারণে 100 জায়গায় 150 গ্রাম মাসল তৈরি হচ্ছে। এই কারণে তারা রেজাল্ট 3 গুণ পায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। এই যে এগুলো একটা আনরিয়ালিস্টিক স্ট্যান্ডার্ড তৈরি করে আমাদের মাথায়, যেটা আসলে হচ্ছে অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো এই যে হরমোন কিংবা স্টেরয়েড, এগুলো তো হচ্ছে মানে কাইন্ড অফ কি বলবো, আনন্যাচারাল টাইপের। সো এটার কি কোনো ক্ষতিকর ইফেক্ট আছে? ক্ষতিকর ইফেক্ট দেখেন, যে কেউ যদি প্রফেশনাল হতে চায়, তাহলে তাকে একটু মানে নিজের উপর দিয়ে অনেক কিছুই নিয়ে যেতে হয়। যেমন আপনি যদি বিরাট কোহলির কথাও বলেন, সে কিন্তু এমন ড্যাড, ওর আপনি শুনবেন ইন্টারভিউতে সে বলছিল সে সব বয়েলড ফুড খায়। বিশেষ করে বড় কোনো টুর্নামেন্ট থাকলে, আইপিএল এর আগে বা ওয়ার্ল্ড কাপের আগে, ওই সবসময় বয়েলড ফুড খায়। রিজনটা কি? যে সে যেন একবার ফিটেস্ট থাকতে পারে, মানে তার থেকে বেশি ফিট যেন দুনিয়াতে আর কেউ না হয়, মানে ক্রিকেটে। মশলা ভাজা পোড়া হ্যাঁ, ও কিচ্ছু খায় না, জাস্ট হচ্ছে খায়। এমনও গেছে সে বলল যে বিয়ের সময়ও নাকি হচ্ছে স্টিমড ফুড খেয়েছিল। তো এরকম পাগল হলে ধরেন যে আপনি হচ্ছে
ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যেতে পারবেন, মানে অনেক ভালো করতে পারবেন। তো সবাই তো এরকম ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যাবে না, সবাই তো আর প্রফেশনাল বডি বিল্ডার হবে না। প্রফেশনাল অ্যাথলেটরা কিন্তু জানে যে আমি হরমোন নিচ্ছি, আমার কিন্তু সাইড ইফেক্ট হবে, এটা প্রত্যেকেই জানে। যেমন হচ্ছে আমি যদি এখন পপুলার হচ্ছে ক্রিস বামস্টেড, মানে বডি বিল্ডিং এ, মানে ক্লাসিক ডিভিশনে খেলে, তার কিন্তু কিডনির প্রবলেম আছে, তারপরেও কিন্তু সে হরমোন ইউজ করে। এটা তার জেনেটিক্যাল প্রবলেম, মানে ছোটবেলা থেকে তার কিডনিতে প্রবলেম আছে, কিন্তু সে কিন্তু এখনো সুস্থ আছে, বুঝছেন? কিন্তু আপনি একটা নর্মাল মানুষ দেখবেন, বাংলাদেশেও অনেক সময় দেখা যায় 2-1 জন মারাও গেছে স্টেরয়েড ইউজ করতে যেয়ে। আর যারা চ্যাম্পিয়ন না, জাস্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারাই দেখবেন বেশি মারা যায়। যে চ্যাম্পিয়ন, যার মাসল অনেক বেশি, তারা মারা যায় না। রিজনটা কি? সে হচ্ছে মেইনটেইন করে, প্রত্যেকদিন রেগুলেট করে। তা আপনার তো পক্ষে সম্ভব না প্রত্যেকদিন রেগুলেট করা। তো প্রত্যেকদিন যদি আপনি সাথে রেখে প্রত্যেকদিন চেকআপ করান, প্রতি সপ্তাহে যদি আপনি ব্লাড টেস্ট করেন, প্রতি সপ্তাহে যদি কিডনি টেস্ট করেন, তারপর বুঝে সুঝে নেন, সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হবে না। হলেও খুব কম হবে, এতটা কম ক্ষতি হবে যেটা হয়তোবা এই যে সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণ হবে, বা তার থেকেও কম কম হবে। কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। কে প্রতি সপ্তাহে 5,000 10,000 টাকা খরচ করে কিডনি টেস্ট করবে? কারো পক্ষে সম্ভব? তো যখন আপনি এটা করবেন না, তখন আপনি বুঝছেন না যে আপনার ভিতরে কি হচ্ছে। তখন হচ্ছে মানে আমরা ওই যে কি করি, আইফোনকে বা মোবাইলকে ওভার চার্জ দিয়ে দিলে আমাদের ব্যাটারি হেলথ কমে যায়, ওইরকম। মানে আপনার বডিকে আপনি ওভার দিয়ে দিচ্ছেন, হরমোন ওভার দিচ্ছেন, তখন আপনার কি হবে? মানে ব্যাটারি হেলথ, আপনার লাইফের স্প্যান হেলথ, মানে লাইফ স্প্যান কমে যাবে। সবকিছুই এরকম, মানে ওভার কিছু দিলে হরমোন কি? হরমোন হচ্ছে আমরা আমাদের বডিতে যা আছে তার তুলনায় বেশি দেওয়া। বুঝতে পেরেছেন? তার তুলনায় যখন আপনি বেশি দিবেন, ক্যাপাসিটি বাড়বে আপনার। পরবর্তীতে যখন আপনি ছেড়ে দিবেন, তখন ক্যাপাসিটি তো বেশি আছে আপনার, কিন্তু আপনি দিচ্ছেন না। তখন আপনার ব্রেন মনে করবে যে না, এই তো একদমই পাচ্ছে না, তখন একদমই শাটডাউন হয়ে যায়। মানে আপনার হরমোনও তৈরি হবে না। তখন হচ্ছে আপনার স্পার্ম কাউন্ট কমে যাবে। আপনার হয়তোবা যে আদার যে আমাদের হরমোন গুলো আছে আমাদের চুল দাড়িকে সাপোর্ট করার জন্য, সেগুলোও কমে যেতে পারে। তো ওইটা হচ্ছে ব্যাপার যে আপনি আপনার বডির ক্যাপাসিটির অনুযায়ী বেশি দিচ্ছেন, তখন আপনার প্রবলেম হচ্ছে। এখন দেখেন যে নিউক্লিয়ার এনার্জি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ম্যানকাইন্ড এর জন্য, কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা ধ্বংসাত্মক কাজও করছি। তো এই হরমোন কিন্তু মানে জাস্ট মাসল বানানোর জন্য তৈরি করা হয়নি। এই এইচজিএইচ গ্রোথ হরমোন কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল যারা এইডস এর রোগী, তাদের মাসল এবং হাড় দুটাই কমে যায় ড্রাস্টিক্যালি, সেটাকে বন্ধ করার জন্য এটা তৈরি হয়েছিল। তো পরবর্তীতে যখন বডি বিল্ডাররা ফিল করে যে না, এটা দিয়ে তো হচ্ছে কাজ হচ্ছে খুব ভালো, তখন হচ্ছে তারা ইউজ করতে শুরু করে এটা। ইউএসএ তে কিন্তু অনেক একটু পাগলেটে টাইপ মানুষ থাকে, তারা সবকিছু নিজের উপর এক্সপেরিমেন্ট করে। তো একজন রেজাল্ট পাওয়াতে তখন তাকে দেখা দেখি সবাই এটা অনুসরণ করা শুরু করে। তখনও তারা সাইড ইফেক্ট সম্পর্কে জানতো না, পরবর্তীতে সাইড ইফেক্ট আবিষ্কার হয়। আর এখন আপনি গুগলে যে কোনো জায়গায় সার্চ করলে এই সাইড ইফেক্ট দেখতে পাবেন। কেউ যদি বলে যে সাইড ইফেক্ট নাই, তাহলে এটা পুরোপুরি রং। সাইড ইফেক্ট হিউজ পরিমাণে আছে। এখন ব্যাপার হচ্ছে আপনার লাইফের উদ্দেশ্যের উপরে। আপনি যদি একদম ইন্টারন্যাশনাল লেভেলের বা ন্যাশনাল লেভেলের খেলোয়াড় হতে চান, তাহলে একটা ডক্টরের শরণাপন্ন হয়ে বা একটা একদম প্রফেশনাল ট্রেনারের গাইডেন্সে আপনি নেন এটা। কিন্তু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে বডি বিল্ডিং এ ক্যারিয়ার করে আপনি অনেক সাকসেসফুল হতে পারবেন না, শখে খেলতে পারেন। খুব বেশি সাকসেসফুল কেন হতে পারবে না? কারণ এখানে কোনো প্রাইজ মানি নাই, সবাইকে নিজের পকেটের টাকা খরচ করে করতে হয়। কিন্তু ইউএসএ তে কিন্তু আবার বহু প্রাইজ মানি আছে, অনেক স্পন্সর পাওয়া যায়, মানে আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন। তো আপনি যদি অনেক মানে আপনার রিচ ব্যাকগ্রাউন্ড না হয় আপনার, তাহলে বডি বিল্ডিং কে ক্যারিয়ার হিসেবে চয়েস করাটা খুব বাজে একটা চয়েস, বুঝছেন? কিন্তু হ্যাঁ, আপনি ধরেন নিজে একটা ফিটনেস ট্রেনার হতে যাচ্ছেন কোন জিমের, বা জিমনেসিয়াম ওপেন করতে চাচ্ছেন, এর জন্য আপনার মোটামুটি একটা ভালো পার্সোনালিটি থাকলে, আর যদি আপনি বিহেভিয়ার ভালো দিতে পারেন, মানুষের সাথে কথা বলেন, তাহলে কিন্তু আপনি বহু মেম্বার পাবেন। বুঝতে পেরেছেন? যেমন আমি কখনো কম্পিটিশন করিনি, তারপরেও আমাদের যে জিম ব্রাঞ্চগুলো আমরা ওপেন করেছি সবগুলো আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। ঢাকাতেও আমরা আসছি। আমি কখনো কম্পিটিশন করিনি, তার মানে এটা না আমার ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে না, কম্পিটিশন ওপেন করে আমি অনেক বেশি রিচ হতে পারবো না, আবার অনেক মানুষের লাইফে পরিবর্তন আনতে পারবো না। হ্যাঁ, আমাকে দেখে হয়তো অনেক 2-1 জন ইন্সপায়ার হবে, কিন্তু সেটা 2-1 জনেই সীমিত থাকবে। কিন্তু তার জায়গায় যদি আমি আমার ফুল ফোকাস, যে এখন আমি কন্টেন্ট ক্রিয়েশনে দিয়েছি, মূলত কন্টেন্ট ক্রিয়েশনই করছি, আর জায়গায় জায়গায় যদি ব্রাঞ্চ ওপেন করতে পারি আর রাইট নলেজটা মানুষকে দিতে পারি, তাহলে এটা বেশি ইম্প্যাক্টফুল হবে। এই কারণে আমি আমার পাথ চেঞ্জ করেছি। মানে পাথ, গোল সেম, খালি মানে পাথটা চেঞ্জ হয়েছে। মানে গোল কিন্তু আমার ফিটনেস ইন্ডাস্ট্রিতেই কাজ করা, আর এটা আজীবনই থাকবে। জাস্ট হচ্ছে আমি পাথটাকে চেঞ্জ করে ফেলেছি হ্যাঁ, যে না, এখানেই ওখানে জানতে যাবো না। চাচ্ছিলাম যে আপনি হচ্ছে কাদেরকে জিমে আসার জন্য হচ্ছে সাজেস্ট করবেন, যে কাদের জিমে আসা উচিত এবং সেটা কেন? আচ্ছা দেখেন, জিমে আসার জন্য আমি মূলত সরাসরি কাউকে আমি সাজেস্ট করি না হুম, যে হুম। আপনি জিম করেন, কারণ এটা ভিতর থেকে ফিল করতে হয়। মানে এটা হচ্ছে ধরেন যে যদি আমি কাউকে বলেও দিই, সে হয়তোবা শুনবে, তার শুনতেও ভালো লাগবে। যেমন আমার ভিডিও অনেকেই দেখে, ধরা যাক কিন্তু ভাই, হচ্ছে আমি ফলো করে না। কিভাবে ডিসাইড করব যে আমার জিমে যাওয়া উচিত কি উচিত না? এখন দেখেন যে যদি আপনার কোনো কাজ করার ইয়ে না থাকে, স্কোপ না থাকে, যেমন অনেকে রোড সাইডে ওয়াক করতেও লজ্জা পায় যে মানুষের সামনে হাঁটবো না। আর বাংলাদেশে বেশি দেখা যায় যে আপনি যদি রাস্তার ধারে বিড়ি খান দাঁড়িয়ে, তাহলে মানুষ আপনার দিকে তাকাবে না, কিন্তু আপনি যদি দৌড়ান জুতা পরে, আপনার দিকে তাকিয়ে হাসবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো মানুষ এই কারণে বাইরে যেতে পারে না। যদি স্কোপ না থাকে বাইরে খেলাধুলা করার বা সুইমিং করার, তাহলে জিমে আসেন। আর কারা জিম করবে? যারা অফিস জব করে।
মূলত আমাদের প্রবলেমটা কি, আমাদের আদি পুরুষেরা তো সবাই কৃষি কাজ করতো, সবাই, কেউ বিশ্বাস করুক বা কেউ মানুক বা না মানুক, অনেকে বলতে চায় না আমার আদি পুরুষ হয়তো বা নবাব ছিল, এটা বলতে পারে অনেকে, কিন্তু ম্যাক্সিমাম সেটা সে কয়জন? সে নবাবের বাবাও হচ্ছে কৃষিকাজই করতো হ্যাঁ, বা জঙ্গলে শিকার করতো। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের ডিএনএ তে আছে যে আমাদেরকে কাজ করে খাবার সংগ্রহ করতে হবে। মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণী কিন্তু কাজ করেই খাবার সংগ্রহ করে, এই জন্য তারা তাদের যেটা আইডিয়াল এভারেজ লাইফ স্প্যান সে পর্যন্ত পৌঁছায়। একটা পাখি, একটা কুকুর দেখবেন তার লাইফ স্প্যানে পৌঁছায়, একদম মানে তার যেটা গড় আয়ু সেখানে পৌঁছায়। কিন্তু মানুষ দেখা যায় যে গড় আয়ু পর্যন্ত পৌঁছাতে পারে না, মানুষের বিভিন্ন রোগ থাকে, আগেই মারা যায় অনেকে। রিজনটা কি? কারণ আমরা খাবার সংগ্রহ করার জন্য কাজ করছি না। এখন হ্যাঁ, আপনি তো কায়ের পরিশ্রমে এখন আর হচ্ছে ওই যুগও নাই। আপনাকে মেন্টাল পরিশ্রম করে এগোতে হবে। এখন ফিজিক্যাল পরিশ্রম কিছুটা করতে হবে। মানে আপনি যেহেতু এখন আর শিকার করছেন না, কৃষিকাজ করছেন না, তো এখন কি করতে হবে? ওই সাপোর্টটাকে দেওয়ার জন্য কিছুটা আপনাকে হচ্ছে ফিজিক্যাল পেইন দিতে হবে আপনার শরীরকে। যেটা গুড পেইন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের হার্টকে সেই পরিশ্রমটা দিতে হবে। যেন আপনাকে ব্রেইনকে সিগন্যাল দিতে হবে যে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা মাসল কাজ করছে। এটার জন্য আপনি ২০ মিনিট যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন বাসাতে, আপনি এভাবে করতে পারেন যে একদিন আপার বডি করতে পারেন, একদিন লোয়ার বডি করতে পারেন। সপ্তাহে ৪ দিন করলেই কিন্তু আপনি মোটামুটি ভালো ফিট থাকবেন। বডি বিল্ডার হওয়ার কথা বলছি না। আমি নরমালি কাউকে বলিও না বডি বিল্ডার হওয়ার কথা। কারণ ওটাতে আমি একটু আগেই বললাম যে ক্যারিয়ার নাই হুম, এখানে। হুম, হুম। কিছুদিন পর ছেড়ে দিবেন। অনেকেই দেখা যায় যে জিমে এমনভাবে ফোকাস করে যে সে হয়তোবা একটা স্টুডেন্ট বা অন্য একটা জবে আছে বা কিছুদিন পর যাবে, তখন কিন্তু ছেড়ে দিবে। আমরা অনেকজন দেখেছি এরকম ক্লায়েন্ট যে অনেক ভালো জেনেটিক, তার হয়তোবা অনেক পসিবিলিটিও ছিল। সে হয়তোবা ন্যাশনালি ভালো অ্যাথলেটও হতে পারবে। কিন্তু তার লাইফ, তার ফ্যামিলি হয়তোবা বা তার ব্যাকগ্রাউন্ড কিন্তু তাকে ওই পরিমাণ সাপোর্ট করতে পারে না। তো তারা কি করে, একসময় যখন জবে চলে যায় তখন তারা যে ঘন্টাতে ২-৩ ঘন্টা জিমে পড়ে থাকতো, তখন তারা একদিনও আসে না। হুম, মাসে ১ দিনও আসে না। তাহলে সপ্তাহে ২-৩ দিন বা ঘন্টায় মানে কি বলবো, দিনে ২-৩ ঘন্টা ব্যায়াম করার থেকে আজীবন ১ ঘন্টা করে ব্যায়াম করা তো বেশি ভালো। আপনি এমনভাবে আপনার লাইফটাকে লিড করেন যেন আপনি আজীবন ১ ঘন্টা করে সময় বের করতে পারেন। তাছাড়া আপনি হয়তোবা শুরুর দিকে যখন আপনার বয়স কম, ভার্সিটিতে যে আমরা যাই তখন হচ্ছে কি অপোজিট জেন্ডারের সাথে আমাদের অনেক বেশি মানে কি বলে অ্যাট্রাকশন থাকে। এটা স্বাভাবিক বিষয়। না থাকলে আবার প্রবলেম। এটা হচ্ছে কি, তখন মানুষ কি করে যে আচ্ছা আমি একটু ফিট হই, দেখতে সুন্দর হই, তাহলে মনে হয় আমার হচ্ছে আরো ফ্রেন্ড বাড়বে বা আমার একটু ভ্যালু বাড়বে। এই কারণে কি করে ২ ঘন্টা ৩ ঘন্টা আর সবসময় জিম নিয়ে চিন্তা করে, জিম নিয়ে কথা বলে। এটা করা উচিত না। আপনি জিম নিয়ে কথা বলেন ঠিক আছে, কিন্তু সেটা যেন হচ্ছে মানে পাগল না হয়ে যান এটার পিছনে। অধিকাংশ মানুষই এটার পিছনে পাগল হয়ে যায়, যে পরে কি হয় ক্যারিয়ারেও পিছিয়ে পড়ে। আবার হচ্ছে সে ফিটনেসও অর্জন করতে পারে না। হয়তোবা ২-৩ বছরে খুব ভালো একটা বডি বানাই। কিন্তু লাভ কি যদি আপনি মেইনটেইন না করতে পারেন? বডি আমি ৩ বছরে বানিয়ে নিলাম। কিন্তু আমি যদি সারা জীবন মেইনটেইন না করতে পারি, থাকবে না। আমাদের বডিটা এইভাবেই কাজ করে যে আপনি যখন আপনার বডিকে প্রেশার দিবেন না, আপনার মাসল গুলো যখন প্রেশার পাবে না, তখন সেখানে একটা হাইপারট্রফি কাজ করে। যখন আপনি প্রেশার দিচ্ছেন তখন হাইপারট্রফির কারণে আপনার মাসল আগের তুলনায় আরো স্ট্রং হয়। যখন আপনি দিচ্ছেন না, আপনার ব্রেইন সিগন্যাল পাবে যে এর এত বেশি মাসলের দরকার নাই, সে তো আর কাজ করে না। উল্টো এত বেশি মাসলের কারণে তার ক্যালোরি বেশি বার্ন হচ্ছে। তাকে বেশি খাবার দেওয়া লাগছে। তখন কি করবে? মাসলটাকে লস করে দিবে। এই কারণেই অনেকে মনে করে যে একবার বডি বানিয়ে নিলে মনে হয় সারা জীবন থাকে। কোন অ্যাথলেটেরই থাকে না। আপনি প্রফেশনাল অ্যাথলেটদেরকেও দেখবেন যে কম্পিটিশনের সময় একরকম বডি থাকে। আবার বছরের মাঝামাঝি সময় দেখবেন তারা হচ্ছে একদম সাধারণ মানুষের মতো শুকিয়ে যায় বা কেউ ফ্যাট হয়ে যায়। তো এটাই মানে লাইফ টাইম মেইনটেইন করতে পারবেন সেটা করেন। আর যদি প্রফেশনাল হতে চান, যে যেমন আমি প্রফেশনাল হতে চাই, আমি প্রচুর খরচ করি আমার মানে ফিটনেস মেইনটেইন এর পেছনে। তো এরকম ক্ষেত্রে আলাদা যে না, আমাকে দেখে আরো মেম্বার বাড়বে বা আমি এখন যেহেতু ইনফ্লুয়েন্সিং কনটেন্ট ক্রিয়েশন করছি, যদি মোটামুটি ফিটনেস থাকে মানুষ ভিডিও শুনবে মনোযোগ দিয়ে। না হলে শুনবে না। বলবে যে আচ্ছা তোরই তো ফিটনেস নাই। আবার জ্ঞান দিচ্ছিস। এরকম কথা অনেকেই বলে। বুঝছেন? তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে ক্যারিয়ার চয়েস না করলে এত বেশি পাগল হওয়া যাবে না। রাইট। আর ক্যারিয়ার চয়েস করলে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে এটাই করতে হবে। যেমন আমি করেছি, দুনিয়ার সব কাজ আমি বাদ দিয়ে জাস্ট ফিটনেস লাইনে নিয়েই পড়ে আছি। এটা আমার ক্যারিয়ার চয়েস তাই। তো এরকম না হলে এত বেশি পাগল হওয়া যাবে না। কারণ কি হবে যে আল্টিমেটলি কিন্তু আপনার কত বডি ভালো, বডি কত সুন্দর সেটা দিয়ে কিন্তু সমাজে কোনো পরিবর্তন আসবে না। মানে খুব বেশি ইমপ্যাক্টফুল করতে পারবেন না। আপনার যারা ছোট ভাই আছে, ধরেন আপনার পরিবারে ছোট ভাই আছে, আপনার এলাকার যারা ছোট ভাই আছে, তারা আপনাকে দেখে ইন্সপিরেশনও পাবে না। যে আচ্ছা বডি বানিয়েছে কিন্তু লাইফে আনসাকসেসফুল। কিছু তেমন ঢঙের কোনো কাজ করে না। কিন্তু যখন আপনি খুব বেশি বডি নাই, মোটামুটি একটা ফিটনেস, কিন্তু অনেক বেশি সাকসেসফুল হয়ে গেছেন, তখন কি হবে? আরো অনেকে ইন্সপিরেশন পাবে যে এই লোকটা এই কাজ করে সফল হয়েছে। এই এক্সাম্পলটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি যে হ্যাঁ, রাজশাহীর মতো একটা ছোট শহর থেকে এখন আমরা ঢাকাতেও আসছি। তো আমাকে দেখে যেন মানুষ ক্যারিয়ার চয়েস করে ফিটনেস নিয়ে। আমি বলছি না যে ফিট হতে হবে, বডি বানাতে হবে। আমার মতো যেন ক্যারিয়ার চয়েস করে, যেন তাকে দেখে আরো ১০ জন ক্যারিয়ার চয়েস করে। এইরকম না করলে আপনি ফিটনেস ইন্ডাস্ট্রি গ্রো করতে পারবেন না। মানে এটা হচ্ছে ভাইয়ের ব্যাপার। কথাগুলো হচ্ছে মানে হার্শ হলেও এটা রিয়েলিটি। মানে রিয়েলিটি তো আসলে হচ্ছে রিয়ালাইজ করতে হবে। ভাই আপনার কথা থেকে আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে অনেকে জিমে যাওয়া শুরু করা বা এক্সারসাইজ শুরু করার পরপরই সাপ্লিমেন্ট নিয়ে চিন্তা হুম, হুম। ভাবনা শুরু করে। তো এটা আসলে কতটুকু নেসেসারি বা কার জন্য নেসেসারি? দেখেন যে ফুড সাপ্লিমেন্ট কয়েক ধরনের হয়। যেটা হচ্ছে আমরা সাপ্লিমেন্ট হিসেবে চিনি।
ম্যাক্সিমাম আমি ইউএস এর প্রেফার করি। আমিও কিন্তু সাপ্লিমেন্ট বলি মানুষকে। কখন বলি? ধরেন আপনার 100 গ্রাম প্রোটিন দরকার সারাদিনে, আপনি 80 গ্রাম প্রোটিন পাচ্ছেন ন্যাচারাল খাবার থেকে, মাছ মাংস থেকে। বাকি 20 গ্রাম আপনার কোনোভাবে হচ্ছে না। আপনি হয়তোবা মেসে থাকেন বা কোথাও থাকেন বা রান্না করা পসিবল না। তখন আপনি 20 গ্রাম সাপ্লিমেন্ট থেকে নিবেন। কিন্তু শুরুর দিনই যদি আপনি যে এই লাইফস্টাইল ঠিক না করে আপনি প্রোটিন সাপ্লিমেন্টের দিকে ফোকাস করেন, তাহলে খুব একটা বেশি রেজাল্ট পাবেন না, কন্টিনিউ করতে পারবেন না। অধিকাংশ কি করে যে সে 20 গ্রাম প্রোটিনও ন্যাচারাল ফুড থেকে নেয় না। মানে মাছ মাংস সে একদমই খায় না। মনে করে যে সে 2 স্কুপ প্রোটিন খাবে, তার রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে। একজন 60 কেজি ওজনের ছেলে বা মানে ছেলের কথাই বলি, একজন 60 কেজি ওজনের ছেলে মাসল তৈরি করতে চাচ্ছে, সেক্ষেত্রে তাকে মিনিমাম 1.5 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট খেতে হবে। মানে প্রায় তার 90 গ্রামের কাছাকাছি প্রোটিন তার লাগবে, এটা মিনিমাম। এখন 90 গ্রাম প্রোটিনের যদি সে কমপ্লিট করতে প্রথম দিনই না পারে, মানে তাহলে সে প্রথম দিন থেকেই সাপ্লিমেন্ট ইউজ করতে পারবে। মানে প্রোটিন সাপ্লিমেন্টের কথা যেটা বলছি, প্রোটিন সাপ্লিমেন্ট কিন্তু জাস্ট দুধ, আমরা যে ছানা ইয়ে করি না, দুধের ছানা হয় না, সেটা যে সবুজ পানিটা থাকে, সেই পানিটা শুকিয়ে প্রোটিন সাপ্লিমেন্ট তৈরি করা হয়, ওয়ে প্রোটিন। তো এটা কোনো আনন্যাচারাল কোনো কিছু না, এটা খেলেও হবে। হ্যাঁ, অনেকে বলে যে প্রোটিন সাপ্লিমেন্ট খেয়ে কিডনি নষ্ট হয়ে যায়, এই হয় ওই হয়, অনেক সমস্যা আছে। এটা হবে কার, যার আগে থেকে কিডনিতে প্রবলেম আছে বা যে প্রয়োজনের তুলনায় বেশি খায়। মানে তার হয়তো বা 90 গ্রাম দরকার, সে খাচ্ছে 150 গ্রাম। মাত্রাটা বুঝতে হ্যাঁ, মাত্রা বুঝতে হবে। মাত্রা না বুঝলে আপনি যেটাই খান, আপনি মাত্রা না বুঝে যদি ভাত খান, সাইড এফেক্ট হিসেবে আপনার পেটে চর্বি জমবে। আপনি মাত্রা না বুঝে যদি আপনি বেশি পরিমাণে চিনি খান, তাও ফ্যাট জমবে। আপনি মাত্রা না বুঝে যদি বেশি পরিমাণে বাদাম খান, তাও বেশি ফ্যাট জমবে। মানে মাত্রা না বুঝে হেলদি খাবার খেলেও আপনার শরীর ফ্যাট গেইন করবে। মাত্রাটা বুঝতে হবে। আবার মাত্রা না বুঝে যদি আপনি হচ্ছে আনহেলদি খাবার খুব কম পরিমাণে খান, সমস্যা নাই। ধরেন আপনি মাত্রা বুঝেছেন, মানে বুঝে গেছেন যে আমি যদি আনহেলদি খাবার সারাদিনে এই 20-25 গ্রাম খাই, আমার কিছু হবে না, তাহলে আপনি আনহেলদি খাবার প্রত্যেকদিন খেতে পারবেন, কিচ্ছু হবে না আপনার। মাত্রা বুঝতে হবে, বুঝছেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। রুমিকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিষ কি, তখন উনি অনেক ভেবে উত্তর দিয়েছিলেন যে মাত্রাতিরিক্ত যে কোনো কিছুই বিষ। সেটাই। তো আবার দেখেন যে আমরা অরিজিনালি যে বিষ গুলো পাই, যেমন হচ্ছে তেলাপোকা মারার বিষ, পিঁপড়া মারার বিষ, সামান্য পরিমাণ খেয়ে মানুষ খেলেও কিন্তু মানুষ মারা যাবে না, হয়তো পেট খারাপ হতে পারে। তো ব্যাপারটা কি, যে জিনিস ফুডের আইটেমের প্রবলেম নাই, অ্যামাউন্টের প্রবলেম। আমি অনেকবার বলি যে মানে আইটেম কোনো প্রবলেম ক্রিয়েট করে না। কোল্ড ড্রিঙ্কস আপনি সপ্তাহে একদিন খান, কোনো প্রবলেম হবে না আপনার। কিন্তু কোল্ড ড্রিঙ্কস আপনি প্রত্যেকদিন খাচ্ছেন, তখন অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। সেম অ্যামাউন্ট, মানে ওজন বাড়ানো বা কমানোর খাবার সেম। আপনি যদি হেলদি খাবার খেয়ে ওজন বাড়াতে পারবেন, ক্যালোরি সারপ্লাস করলে 2000 ক্যালোরি আপনার 70 কেজি, ধরেন আপনার ওজন 70 কেজি, 2000 ক্যালোরি খেলে 70 থাকে ওজন। আপনি যদি 2500 ক্যালোরি খাবার খান, তাহলে আপনার ওজন আস্তে আস্তে বাড়বে, 75 পর্যন্ত যাবে। এখন আপনি সেটা হেলদি খাবার দিয়ে খেয়ে ওজন বাড়াতে পারবেন, আনহেলদি খাবার খেয়ে ওজন বাড়াতে পারবেন। আনহেলদি খাবার খেলে কি হবে, আপনার শরীরে অন্যান্য সাইড এফেক্ট হবে। হেলদি খাবার খেলে কোনো সাইড এফেক্ট হবে না। প্রবলেমটা হচ্ছে যে আবার ওই সেম হেলদি খাবার খেয়ে আপনি ওজন কমাতে পারবেন। আপনি 2000 এর জায়গায় 1500 ক্যালোরি খান, হেলদি ওয়েতে আপনার ওয়েট কমবে। মানে ওজন বাড়ানো বা কমানোর খাবার সেমই হয়। কোনো একটা নির্দিষ্ট খাবার আমাদের ওজন সরাসরি কমাতে বা বাড়াতে পারে না। অনেক মানুষ বলে যে গ্রিন টি খেলে হয়তোবা চর্বি কমে, বিভিন্ন খাবারের কথা বলে, যে কি সব আমাকে বলে। তো আমি সবসময় একটা কথাই বলি যে এগুলো হেলদি খাবার আমাদের মেটাবলিজম প্রসেস ফাস্ট করে। মানে মেটাবলিজম প্রসেস হলো খাবারকে হজম করার প্রক্রিয়া। মানে খাবার থেকে যে পুষ্টিটা পায়, আমাদের শরীর খুব দ্রুত অ্যাবজর্ব করে। মেটাবলিজম যাদের ফাস্ট, যারা দেখবেন প্রচুর পরিমাণ খেয়েও ওজন সহজে বাড়ে না, তাদের মেটাবলিজম এক্সট্রিম লেভেলের ফাস্ট হয়। আবার কারো হাইপারথাইরয়েড রোগও থাকতে পারে, যার কারণে ওজন মানে কমে থাকে। আর হাইপোথাইরয়েড হলে তাদের ওজন বেড়ে যায় তাড়াতাড়ি। তো এটা আলাদা, এটা হরমোনাল বিষয়। কিন্তু ইন জেনারেল একটা সুস্থ স্বাভাবিক মানুষের ওজন কতটা দ্রুত বাড়বে বা কমবে, সেটা নির্ভর করছে হচ্ছে তার মেটাবলিজমের উপরে। তো মেটাবলিজম ফাস্ট হচ্ছে হেলদি খাবার খেয়ে। আপনি যখন গ্রিন টি খাচ্ছেন বা যে আদা চা খাচ্ছি চিনি ছাড়া, তখন আমাদের মেটাবলিজম বা আমাদের হজম প্রক্রিয়া একটু ভালো হয়, পেটটা পরিষ্কার হয়, দ্রুত অ্যাবজর্ব করে ফেলে আমাদের বডি। এটাই, এছাড়া আর এক্সট্রা কোনো বেনিফিট নাই। বুঝছেন? সবকিছু নির্ভর করছে ওই ক্যালোরির উপরে। এখন অনেকে বলে তাহলে কি মেপে খাবো? যেমন আমার বাড়িতে আমরা 2 ভাই বোন, একই ওজন, মানে একই সাথে জমজ 2 ভাই বোন। একজন মোটা সেম খাবার খায়, একজন পাতলা। রিজনটা কি? তার হচ্ছে ডিএনএ দেয়া, হয়তোবা একজন গেছে তার বাবার দিকে, একজন গেছে মায়ের দিকে। দুজনের ডিএনএ, দুজনের জেনেটিক আলাদা আলাদা। আমি এর আগে অনেকবারই বলেছি যে আমাদের হচ্ছে বডি টাইপ 3 রকম হয়: এন্ডোমর্ফ, একটোমর্ফ, মেসোমর্ফ। এন্ডোমর্ফ হচ্ছে যারা সহজে ওজন কমাতে পারে না, মেসোমর্ফ হচ্ছে মাঝামাঝি সহজে ওজন কমাতে পারে, বাড়াতে পারে, আর একটোমর্ফ হচ্ছে সহজে বাড়াতেই পারে না, একটোমর্ফ। তো এগুলোর ভিতরে হয়তো একজন এন্ডোমর্ফ পেয়ে গেছে, একজন একটোমর্ফ পেয়ে গেছে। এটা হতেই পারে, এটা দাদা নানার জেনেটিকও আসতে পারে। এটা খুবই অস্বাভাবিক কিছু না, কারণ দেখবেন কারো জেনেটিক্যাল কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, বুঝতে পেরেছেন? ভাই বোন, কিন্তু একজন হয়তো খুব ফর্সা, একজন কালো। ঠিক সেভাবে হচ্ছে আপনি সেম খাবার খেয়েও কেন মোটা পাতলা হচ্ছেন, আপনাদের মেটাবলিজম প্রসেসে হেরফের আছে। কারো মেটাবলিজম ফাস্ট, কারো মেটাবলিজম স্লো। তো যেটা করতে হবে, হেলদি খাবার খেলে আমাদের মেটাবলিজম ফাস্ট হবে, এবং নির্ভর করছে আপনার সারাদিনের ক্যালোরির উপরে। এই যে এক্সারসাইজের ব্যাপারটাও কিছুটা বুঝলাম, প্লাস হচ্ছে ডায়েটের ব্যাপারটাও বুঝলাম। ঘুম এখানে কতটুকু ইম্পর্টেন্ট এবং এটাকে আপনি কিভাবে দেখেন বা সাজেস্ট করবেন? দেখেন, আমাদের যত হেলদি যত হরমোন আছে সব ঘুমের সময়ই তৈরি হয়। মানে আমরা যখন জেগে থাকি, ছোট বাচ্চা খুব দ্রুত বড় হয় কেন? প্রত্যেকদিন কয়েক মিলিমিটার করে বড় হয়, কারণ সারাদিন ঘুমায়।
বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। মানুষ যখন যত বেশি ঘুমাবে, হ্যাঁ, একটা বয়স পর বেশি ঘুমালে আপনি উচ্চতায় বড় হবেন না, সাইডে বড় হবেন। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে বিষয়। তো ঘুম হচ্ছে ৮ ঘন্টা হচ্ছে এমনি রিকমেন্ড করে। যারা অ্যাথলেট টাইপের তাদের 8 ঘন্টা ঘুমাতে হবে। আর এটা কোনো ইয়ে নাই যে 8 ঘন্টাই ঘুমাতে হবে। কেউ যদি 4 ঘন্টা খুব সাউন্ড স্লিপে থাকে, 4 ঘন্টা মাত্র কিন্তু খুবই, যেমন আইনস্টাইন মনে হয় ৪-৫ ঘন্টা ঘুমাতো কিন্তু খুব ভালো ঘুম নাকি তার হতো। এটা আমি শুনেছি। তো সে হচ্ছে ওই ৪ ঘন্টায় হয়তোবা তার ঘুম কমপ্লিট হয়ে যায়। মানে ঘুম হতে হবে একদম পিওর, মানে যে ঘুমে আপনি উঠে পড়ছেন না একটু পর, পর। সেই ঘুম যদি ৪ ঘন্টারও হয় কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন যে আপনি ঘুমাচ্ছেন ১২ ঘন্টা কিন্তু একটু পর, পর উঠে যান বা ওয়াশরুমে যাচ্ছেন, সেক্ষেত্রে আবার প্রবলেম। মানে ঘুম যদি আপনি ৪-৫ ঘন্টা ঘুমান তাহলে ঠিক আছে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে। অ্যাথলেট হতে গেলে মানে মিনিমাম ৬ মেক্সিমাম ৮ হলে ভালো। ৮ ঘন্টা এই না ঘুমালে আপনার হচ্ছে হরমোন তৈরি হবে না। তাহলে আপনার স্লিপ কোয়ালিটি কিভাবে স্লিপ বাড়ানো কোয়ালিটি যায়? ইমপ্রুভ হবে হচ্ছে আপনাকে স্ক্রিন টাইম কমাতে হবে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে। আমাদের মেক্সিমামের প্রবলেম হচ্ছে আমরা ঘুমাতে যাওয়ার আগে বেশি স্ক্রিন টাইম থাকে আমাদের। মানে এখন হ্যাঁ, ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত আমাদের আমরা চোখের মোবাইল সামনে একটা চলে। স্ক্রিন হ্যাঁ, থাকে। এটাই হচ্ছে প্রবলেম। এই কারণে আমাদের সাউন্ড স্লিপটা আসতে দেরি হয়। আচ্ছা। আপনি এট লিস্ট ১ ঘন্টা আগে আপনাকে ছাড়তে হবে। মানে মোবাইলটা আপনাকে স্ক্রিন থেকে, যেটা হোক, টিভি হোক, ল্যাপটপ হোক, যাই হোক, ১ ঘন্টা আগে সরতে হবে সেখান থেকে। আর যদি শারীরিক পরিশ্রম করেন ঘুম আসবে। যাদের রাত্রে সহজে ঘুম আসে না তারা চেষ্টা করবেন সকালে ব্যায়াম করার। হুম। সকালে ব্যায়াম করলে সারাদিন যেতে, যেতে আপনার হচ্ছে আমাদের যদি আমি বলি যে ঘুম কিভাবে আসে, অ্যাডিনোসিন নামে একটা হরমোন আছে আমাদের শরীরে, বুঝছেন? যখন আমরা ঘুম থেকে উঠি তখন এই অ্যাডিনোসিন একদম 0 তে থাকে। মানে থাকে না বলতে গেলে। যেমন আপনি ঘুম থেকে উঠেই, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আপনি আবার চাইলে ঘুমাতে পারবেন না। রিজন আপনার আসবেও না ঘুম। যতই আপনাকে ফোর্স করা হোক। রিজনটা কি, আপনার অ্যাডিনোসিন হরমোন থাকে না শরীরে। যত দিন গড়াবে দুপুর হতে, 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 হতে দেখবেন অ্যাডিনোসিন বাড়ছে। তো দুপুরবেলা অনেকের ঘুম আসে। রাত হতে, হতে একদমই বেড়ে যায়, তখন রাতের বেলা ঘুম আসে। তো এই অ্যাডিনোসিন হরমোনের কারণে কিন্তু আমাদের ঘুম আসে। এটা সাউন্ড স্লিপ যদি না হয়, ধরেন আপনি ঘুমালেন ঠিক আছে কিন্তু একটু পর, পর জেগে গেছেন। তখন আপনার অ্যাডিনোসিন হরমোন কি হবে, পুরোপুরি 0 তে যাবে না। হয়তোবা 20 তে থাকবে বা 30 তে থাকবে। তখন কি হবে যে দুপুরে আস্তে, আস্তে আবার ঘুম আসবে আপনার। এবার সাউন্ড স্লিপ বিজি হলে লাগবে বা হচ্ছে হ্যাঁ, একটু মানে আপনার ভালো লাগবে না। একটা মানে কি বলবো যে এনার্জেটিক ফিল করবেন না। আপনার সবসময় মনে হবে যে না, আজকে ভালো লাগছে না। আজকে একটা কাজ কম করি। এই কারণে স্লিপটা খুব জরুরি। আর এই যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের অ্যাডিনোসিন আরো দ্রুত তৈরি হয়। ধরেন আপনি সকালবেলা ঘুমিয়েছেন, অ্যাডিনোসিন আপনি হরমোন, এটা কিন্তু আবার খুব খারাপও না, ভালোও না। মানে হরমোন কিন্তু বেশি পরিমাণে থাকা খারাপ, আবার কম পরিমাণে থাকাও হচ্ছে হুম, খারাপ। হুম, মানে মাত্রা মাত্রা, থাকতে হবে। সেই মাত্রা। যাদের সহজে ঘুম আসে না তার মানে হচ্ছে তার শরীরে অ্যাডিনোসিন উৎপন্ন হয় না। তারা কি করবে যে তারা এক্সারসাইজ করবে, সঠিক পরিমাণে অ্যাডিনোসিন তৈরি হবে, তখন তাদের ঘুমও আসবে। আবার কেউ, কেউ হচ্ছে রাত্রে যারা এক্সারসাইজ করে তাদের ঘুমাতে একটু কষ্ট হয়। রিজনটা কি, এক্সারসাইজ করলে আমাদের ব্রেইন অ্যাক্টিভ হয়। হুম, এটা হুম। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিলাম যে এক্সারসাইজ করলে আমাদের ব্রেইনের ব্লাড সার্কুলেশন বাড়ে। ব্রেইনের যে পার্ট গুলো আমরা ইউজ করি না সাধারণত সেগুলোতেও হচ্ছে ব্লাড সার্কুলেশন হয়। যার কারণে আমাদের ব্রেইনটা একটু খুলে যায় যেটা বলে। তার মানে এটা না যে আপনি জ্ঞানী হয়ে যাবেন। জ্ঞানী আপনি কখন হবেন, যখন আপনি এক্সপেরিয়েন্স করছেন কোনো কিছু। হুম, হুম। মানে আপনি জাস্ট কি ভাবতে শিখবেন যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আপনার ব্রেইনটা একটু বেশি কাজ করছে, এটাই। এইটা হচ্ছে কাজ করবে যদি আপনি এক্সারসাইজটা শুরু করেন। তো তখন কি হয় যে রাত্রে ঘুম আসতে চায় না। আপনার বিভিন্ন ধরনের চিন্তা আসবে মাথায়। এটা হচ্ছে ব্যাপার। তো এইজন্য মানে খুব আমি প্রেফার করি হচ্ছে সন্ধ্যার সময় ব্যায়াম করা। মানে সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত ঠিক আছে। কেউ যদি লেট নাইটে এক্সারসাইজ করতে চান সেটাও করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে হচ্ছে তাড়াতাড়ি ইয়ে করতে হবে। মানে লেট নাইট এক্সারসাইজ করলে আপনাকে হচ্ছে সারাদিনে আর ঘুমানো যাবে না। মানে দুপুরে অনেকে ঘুমায়। শাওয়ার ঘুমানোর আগে? ঘুমানোর আগে শাওয়ার নিতে পারে। এটা খুব একটা কম্পালসারি না। সারাদিনে একবার নিলেই হয়। এটা শাওয়ারের সাথে কি আমাদের, যদি আপনি হট ওয়াটার বা খুব ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নেন, সেটা আপনার শরীরের জন্য ভালো। আবার হট খুব ওয়াটার দেন, ঠান্ডা? হ্যাঁ, ওই কি হয় যে পেইন রিমুভ হয়। যারা এক্সারসাইজ আচ্ছা। করে পেইন কিন্তু দূর হয়ে যায়। মানে বডিতে পেইন আছে, খুব ঠান্ডা পানিতে করতে হবে অথবা গরম পানিতে। তো গরম পানিতে আবার শাওয়ার নিলে আবার রাত্রে ঘুম ভালো আসে। আর আচ্ছা, ঠান্ডা আচ্ছা। পানি নিয়ে যদি আপনি শাওয়ার নেন তাহলে আপনার হচ্ছে পেইনটা দূর হবে। এক্সারসাইজ করার ফলে যে পেইন থাকে সেই পেইনটা দূর হয় ঠান্ডা পানিতে গোসল করলে। তো এইটা হচ্ছে ব্যাপার। আবার হচ্ছে শীতকালে অনেকে দেখবেন যে কিছু বয়স্ক মানুষ আছে যাদের শীতের সময় হাঁটু ব্যথা করে। তারা হুম, যদি সারা বছর ঠান্ডা পানিতে গোসল করার অভ্যাস করে তাহলে আর শীতে তাদের হচ্ছে হাঁটু ব্যথা করবে না। এটা আচ্ছা। কিন্তু তার অভ্যাস হয়ে যাবে। তার বডি ওই ঠান্ডা পানির সাথে অভ্যস্ত হয়ে যাবে, ঠান্ডা ওয়েদারের সাথে অভ্যস্ত হয়ে যাবে। তো যাদের হাঁটু ব্যথা করে আসলে শীতকালে, তারা যদি এখন থেকে চেষ্টা করে যে না আমি এখন থেকে ঠান্ডা পানিতে গোসল করব, শীত আস্তে, আস্তে দেখবেন তাদের এই প্রবলেম দূর হয়ে গেছে। আচ্ছা। তার মানে স্লিপ কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদের স্ক্রিন টাইম কমাতে কমাতে হবে। হবে বিশেষ করে হচ্ছে ঘুমানোর আগে। ঘুমানোর আগে। আর আর এক্সারসাইজ করলে বডি টায়ার্ড হবে, হ্যাঁ, হ্যাঁ। অ্যাডমিনসিন তৈরি হবে, তখন হচ্ছে ঘুম কিন্তু আসবে। এক্সারসাইজ করতে হবে আগে, আগে সকালের দিকে বা সকালের দিকে হচ্ছে করতে পারলে ভালো, যাদের রাতে ঘুম আসে না। তাহলে খুব, না, খুব লেটে করা খুব যাবে না। লেটে করা যাবে না। হ্যাঁ। আচ্ছা। তো ভাইয়া এই ফিটনেস এর সাথে পার্সোনাল হ্যাপিনেস এর কোরিলেশনটা কেমন? এখন দেখেন যে আমরা যখন কোন একটা আ ইয়ে কিনি, মানে শপিং করি, কথার কথা একটা জামা কাপড় কিনি, তখন কিন্তু ২-১ দিন আমাদের মনটা খুব ভালো থাকে। মানে যখন আমরা হচ্ছে কোন একটা ইয়ে করি, মানে শপিং করছি বা একটা ফোন কিনলাম বা একটা বাইক কিনলাম, ২-১ দিন ভালো থাকে। যখন আপনি হচ্ছে ফিটনেস এর কেন মনটা ভালো থাকে? আপনি ১ম দিন ২-৩ দিন হয়তোবা রেজাল্ট পাবেন না।
যখন পাওয়া শুরু করবেন তখন আপনার মনে হবে আমাকে তো আগের থেকে বেটার লাগছে। যখন আপনি দেখবেন যে আমি প্রথম দিন একটা করে পুশ আপ পারতাম বা একবার উঠবস করতে পারতাম, কিন্তু এখন 10 বার পারছি, তখন আপনার ভালো, তখন আপনার অ্যাচিভমেন্টের ফিল আসবে। আচ্ছা। আপনার ডোপামিন রিলিজ হবে। আপনার মনে হবে আমি কিছু একটা অ্যাচিভ করেছি। ছোট হোক কিন্তু কিছু একটা অ্যাচিভ করেছেন। কারণ নরমালি আমরা কি করি? অলস বসে থাকি। সোশ্যাল মিডিয়াতে অন্যদের সাকসেস দেখি, দিয়ে আমরা ডিপ্রেসড হয়ে যাই। যখন আপনি নিজে দেখবেন যে ছোট, ছোট আপনি সাকসেস পাচ্ছেন, তখন কিন্তু আপনার ভিতরে ওই ডোপামিন রিলিজ হবে যে অ্যাচিভমেন্ট তো হচ্ছে। তো এই কারণে হচ্ছে অনেক ইয়েরাও বলে, ডক্টররাও সাজেস্ট করে যে নিজেকে ছোট, ছোট টার্গেট দিন যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, একটু কঠিন হবে। অ্যাচিভ করতে পারলে দেখবেন আপনার ভালো লাগছে, তখন আপনাকে ওই কাজটা আবার করতে ইচ্ছা করবে। কারো, কারো যেমন সারাদিন পড়তেই ভালো লাগে, তার পড়ে ডোপামিন রিলিজ হয়। কারো, কারো খেলে ডোপামিন রিলিজ হয়। প্রচুর পরিমাণে হচ্ছে সে খেলাধুলা করে, তার ডোপামিন রিলিজ হয়। আইনস্টাইনের হচ্ছে গবেষণা করে ডোপামিন রিলিজ হতো। এই কারণে সে না খেয়ে দেয়ে, মানে মানুষ ভুলে যায় সবকিছু। যেমন আমরা ছোটবেলায় ভুলে যেতাম না। বাবা মা হচ্ছে আমাদেরকে ধরে নিয়ে যেত, বাবা মারা, যে হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছে। কেন কি? আমরা খেলাতে এতই মশগুল থাকতাম, আমাদের প্রচুর ডোপামিন রিলিজ হতো। তো ওটাই তো, এক্সারসাইজ করে যদি আপনি ছোট, ছোট রেজাল্ট দেন নিজেকে আর সেটা অ্যাচিভ করেন, ডোপামিন রিলিজ হবে, যার কারণে আপনার মন ভালো থাকবে। এটাই রিজন, মানে ডোপামিন রিলিজ হয় বলে মনটা ভালো থাকে। তাছাড়া আর কিছু না। আপনার যদি ডোপামিন রিলিজ না হয়, আপনাকে দুনিয়ার সমস্ত কিছু এনে দেওয়া হোক, আপনার ভালো লাগবে না। যেমন ইভেনচুয়ালি আমরা তো আসলে হ্যাপিনেসই চাই। হ্যাপিনেসই চাই। হ্যাঁ। যেমন কারো যদি বাসায় কোনো একটা ইনসিডেন্ট ঘটে যে কেউ একজন মারা গেছে, তার সাথে লাইফে অন্য কিছু হোক, হয়তোবা তার জবে প্রমোশন হয়েছে সেম ডেতে, তার ভালো লাগবে না, তার ডোপামিন রিলিজই হবে না। এই ভালো লাগার অনুভূতি ডোপামিনের সাথে হয়, বুঝছেন? কোরিলেটেড। তো এটা হচ্ছে ব্যায়াম করলে ডোপামিন রিলিজ হয়। এটা লং টার্ম ডোপামিন। ডোপামিন কিন্তু আরো অনেক ভাবে রিলিজ হয়। আপনি যদি একটা হচ্ছে কি বলবো, নেশা দ্রব্য গ্রহণ করেন, একটা সিগারেট খান, বা আপনি যদি হচ্ছে কোনো খুব সুস্বাদু একটা খাবার খান, সাথে, সাথে ডোপামিন রিলিজ হবে। হয়তোবা কোল্ড ড্রিংকস খেলেন, এমন একটা খাবার, আনহেলদি খাবার যেগুলো, বেশিরভাগ সুস্বাদু খাবার তো আনহেলদি হয়। তো এই আনহেলদি খাবার যদি খান, এটা ঠিক আছে, সপ্তাহে একদিন খান, সমস্যা নাই। সপ্তাহে একদিন আপনি নিজেকে রিওয়ার্ড দেন। মানে এক্সারসাইজ কিন্তু নিজেকে হচ্ছে পানিশ করে না। মানে মানুষজন এক্সারসাইজ মানে নিজেকে আমি বেশি খেয়ে ফেলেছি, পানিশমেন্ট দিই নিজেকে, এটা কিন্তু না। এক্সারসাইজ হচ্ছে নিজেকে রিওয়ার্ড দেওয়া। আচ্ছা, আপনি এক্সারসাইজ করলেন, এক সপ্তাহ ধরে এক্সারসাইজ করলেন, আপনার হচ্ছে বডি কিছুটা ইমপ্রুভ হলো, এবার রিওয়ার্ড হিসেবে আপনি আপনাকে আনহেলদি ফুড বা জাঙ্ক ফুড দেন। তাহলে আপনার বডি আবার হচ্ছে একটু গ্রো করবে, আপনার ডোপামিন রিলিজ হবে, আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, আজকে তো মন ভরে মানে যা খুশি তাই খেলাম, তো কালকে থেকে আবার পুরো দমে শুরু করি। কিন্তু অনেকে কি করে যে লং টার্ম ছাড়তেই চায় না, চালাতেই থাকে। ছাড়বে না কারা? ধরেন টানা ২-৩ মাস পর তার কম্পিটিশন আছে বা কোন একটা জব অপরচুনিটি আছে যেখানে তার ওয়েট লস করতেই হবে। সেক্ষেত্রে তারা কন্টিনিউ করবে, কষ্ট করে হলেও। কিন্তু যার ধরেন এরকম কোনো গোল নাই, সে জাস্ট মেইনটেইন করবে, আচ্ছা উইকে আমি ২ দিন খাই, ৩ দিন পর খাই। এটা হচ্ছে ব্যাপার। যদি তাও সম্ভব না হয়, তাহলে ১ দিন পর, একদিন ডায়েট করব, আরেকদিন খাবো। মানে যে ধরেন যে কখনোই ডায়েট করেনি, এক্সারসাইজ করেনি, তাকে আমরা সাজেস্ট করি যে আচ্ছা আপনি ১ দিন পর করেন। মানে একদিন আপনি এক্সারসাইজ এন্ড ডায়েট করেন, দ্বিতীয় দিন আপনি আপনার আগের ফুডটা মেইনটেইন করেন। যখন আপনার এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি ৫-২ আসবেন। অর্থাৎ ৫ দিন আপনি এক্সারসাইজ ডায়েট করবেন, ২ দিন আপনি ব্রেক করবেন। এইভাবে মানে শুরুটা এভাবে করি আমরা। স্লোলি। এটাতে হচ্ছে একজন হচ্ছে যে অনেক, আপনি বললেন না যে আমরা প্রথম যে ৩-৪ দিনে ছেড়ে দিই। ব্যাকগ্রাউন্ডে একটা ভাইয়া বলল যে আমি হয়তোবা ১ সপ্তাহ গেছিলাম, ৩ মাসের প্যাকেজ নিয়েছিলাম। তারপর আর কন্টিনিউ করিনি। রিজনটা কি? আমরা যখন শুরু করি আমরা মনে করি আমাদেরকে রোজ করতে হবে। আমরা একদম পাগল হয়ে যাই ওটার পরে। মানে যত পাওয়া যায়, মানে আমরা কি করি যে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পুশ করার চেষ্টা করি নিজেকে, যে একটা সময় তো আপনাকে রেস্ট নিতে হবে। যখন আপনি রেস্ট নেন বা গ্যাপ দেন, তখন আরো দ্রুত বের হয়। মানে আমাদের জিনিসটা আরো দ্রুত হচ্ছে খারাপ হয়ে যায় বডিটা। এই কারণে হচ্ছে মানুষ ডিমোটিভেট হয়ে যায় যে এত কষ্ট করলাম, তারপরেও আমার স্পাইক চলে আসলো, মানে ওজন হয়তোবা ২ কেজি কমে আবার ১ কেজি বেড়ে গেছে। তখনই আমরা ছেড়ে দিই। কিন্তু তখন যদি ওই প্রসেসটাকে আমরা ট্রাস্ট করি আর আরো ১ থেকে ২ সপ্তাহ ওটাকে মেইনটেইন করি, দেখবেন যে আপনি শিখে গেছেন কিভাবে ওজন কমাতে হয়। আর যদি এই যে নলেজ গুলো থাকে, সঠিক ক্যালোরির নলেজ গুলো, মেটাবলিজমের নলেজ, আমাদের বডি কিভাবে কাজ করে, ফ্যাট কিভাবে বার্ন করে, তাহলে আপনার ইজি হবে। কেউ বোকা বানাতে পারবে না আপনাকে। বিভিন্ন প্রোডাক্টও সেল করতে পারবে না সহজে। ভাইয়া, বাংলাদেশের কথা যদি বলি তাহলে হচ্ছে বিভিন্ন জিম যেভাবে হচ্ছে বিজ্ঞাপন দেয় বা মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করে, ধরা যাক সালমান খানের একটা ছবি থাকলো, হুম, হুম। কিংবা হচ্ছে খুবই হাইলি মাস্কুলার একটা মানুষের ছবি থাকলো, তো এইভাবে হচ্ছে ইয়া করা হয়। আপনিও তো যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আপনি কিভাবে আসলে হচ্ছে এই আপনার কাজের প্রুফটা দেখান? আচ্ছা, আচ্ছা। দেখেন যে যারা জিমের ব্যবসা করতে চায় বা ট্রেনার হতে চায়, ফিটনেস ট্রেনার, তারা অনেকে অনেক সময় মুখরোচক, মানে দেখতে ভালো লাগবে এরকম এড গুলো দেয়। যে হ্যাঁ। হচ্ছে ১ মাসে এত কেজি কমে যাবে, বা হচ্ছে বডি বানিয়ে দেওয়া হবে। এটা আসলে পুরোপুরি ট্রেনারের উপরে ডিপেন্ড করে না। গ্যারান্টি দেয় এটা অনেকে। গ্যারান্টি দেওয়া সম্ভবই না। যে দিচ্ছে গ্যারান্টি, সে আসলে মিসগাইড করছে। আচ্ছা। গ্যারান্টি আপনি কি করে দিবেন? ধরেন আপনি সবকিছু তাকে পারফেক্টলি দিলেন। সায়েন্টিফিক ওয়েতে তাকে ডায়েট প্ল্যান, এক্সারসাইজ রুটিন বানিয়ে দিলেন। কিন্তু সে হয়তোবা বাসায় যেয়ে মিষ্টি খাচ্ছে বা অন্য একটা খাবার খাচ্ছে। আপনি তো তাকে ২৪ ঘন্টা গাইড করছেন না। হুম। যখন আপনি বলবেন যে আমি আপনার সাথে ২৪ ঘন্টা থাকবো এবং গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি ফিট করে দিব, তখন সেটা হচ্ছে ঠিক আছে, মানানসই। কিন্তু যখন আপনি বলছেন যে আমার ডায়েট প্ল্যান ফলো করলে আপনি হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন, তখন কি হয় যে এটা একটা ট্রিক্স। সবাই জানে, প্রত্যেকটা ট্রেনার জানে, আমরাও জানি। আমরা যখন কাউকে ডায়েট প্ল্যান বানিয়ে দিই বা ট্রেনিং দিই,
তখন আমরাও জানি সে ফলো করবে না পুরোটা। তো আমরা যতটা পারা যায় ইজি ভাবে দিতে চাই। তো আমরাও জানি যে সে রেজাল্টও পাবে না খুব একটা। মানে সে যদি ফলো করে সেটা বোনাস, কিন্তু 99% ই পুরোপুরি ফলো করতে পারে না। রিজন নাই তো তার কাছে ফলো করার। এত সারা জীবন সে মানে হচ্ছে হয়তোবা কষ্ট করেনি। হঠাৎ করে সে এত কষ্ট করতে পারবে না। এটা আমরা ধরেই নিই। তো আমরা তাকে সবথেকে ইজিয়েস্ট ওয়েতে তাকে আগে অভ্যস্ত করার চেষ্টা করি। আর যেটা মার্কেটিং করি সেটা হচ্ছে আমরা বিফোর আফটার পোস্ট করি। মানে আচ্ছা। মূলত আমি যেভাবে উঠেছি উপরে শুরু থেকে যখন আমাদের জিমে কোনো ইকুইপমেন্টও ছিল না, আমরা ভাঙড়ি পট্টিতে ওই লোহাকে ঝালাই দিয়ে ইকুইপমেন্ট বানিয়েছিলাম। 17 সালের কথা, যখন আমি প্রথম জিম ওপেন করি তখন 1,05,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল আমার জিমের। তো ওইটা হচ্ছে এখন প্রায় 1 কোটি টাকার উপরে খালি ইকুইপমেন্টই কিনেছি আমি, তাও নিজের টাকা দিয়ে না, মেম্বারদের টাকা দিয়ে। মানে জিম থেকে তুলে আমি হ্যাঁ। ইকুইপমেন্ট কিনেছি। আর কত টাকা আমি নিজে নিয়েছি ওটা তার আমি হিসাবই রাখিনি। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে যে এই ব্যাপারটা কি ওইটাই আমাকে গ্রোথ এনে দিয়েছে যে আমি বিফোর আফটার পোস্ট করতাম, ওটা দেখে মানুষ ভরসা পেত। অ্যাকচুয়াল প্রুফ। অ্যাকচুয়াল প্রুফ একদম। আপনি এটা পোস্টই করেন না যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ওজন কমিয়ে দিব বা বাড়িয়ে দিব। এটা আপনি কখনো পারবেন না। এটা মিসগাইড হয়ে যাবে। মানে মানুষকে হয়তোবা ইজিলি পেয়ে যাবেন ২-১ টা কাস্টমার। হয়তোবা তাকে প্রুফ দিতে পারবেন না, হয়তোবা তাকে হচ্ছে আপনি রেজাল্ট এনে দিতে পারবেন না। তখন কি করবে? সে ব্যাড মার্কেটিং করবে। যে আমি ওখানে যেও রেজাল্ট পাইনি। তো এটা তো খারাপ। ধরেন আপনি একজনকে পাওয়ার জন্য ১০ জন হারিয়ে ফেলছেন। উল্টা আপনি বলেন যে আপনার ফিটনেস আপনার উপরে ডিপেন্ড করছে। আমি জাস্ট আপনাকে শো করতে পারি পাথটা, মানে সঠিক পাথটা। আপনি যদি ফলো করেন তাহলে আপনি রেজাল্ট পাবেন। আর আমরা বিভিন্ন ধরনের গিফট দেই। আর কিছুদিন পর কম্পিটিশন করি। আমরা এরকমও করি যে 1 ইয়ার ফ্রি মেম্বারশিপ দিয়ে দিই যারা খুব ভালো ইমপ্রুভ করে। তো এটাতে কি হয়? একে তো তার সাথে আবার কাস্টমার রিলেশনশিপ বিল্ড হচ্ছে। সে যেহেতু নিজে পরিশ্রমী, নিজে হচ্ছে এটাকে চেঞ্জ এনেছে নিজের মাধ্যমে। সে তখন আরো যখন সে জিমে থাকে তখন সে ১০ জনকে মোটিভেট করে যে দেখো আমি আগে এরকম ছিলাম, এখন এরকম হয়েছি। তাকে দেখে আরো ১০ জন যারা জিম ছেড়ে দিবে তারা বলে যে না, এই ভাই যেহেতু পেরেছে আমিও থাকি। রাইট। আমরা ট্রেনারও চয়েস করি আমাদের জিমের মেম্বার যারা ওল্ড, যারা পরবর্তীতে খুব ভালো ফিটনেস বানিয়েছে তাদের ভিতর থেকে, যেন কানেক্ট করতে পারে যে আচ্ছা এই বড় ভাই এতদিন যাবত আমাদের সাথে ব্যায়াম করতো, এখন সে ট্রেনার হয়েছে নতুন কোনো ব্রাঞ্চে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তার এক্সপেরিয়েন্স বেশি আছে। এটাতে কি হয় যে মানুষ হচ্ছে কানেক্ট করতে পারে দূর থেকে যে না, ওই ভাইকে তো আমরা চিনি। তো আমরা যখন নতুন কোনো ব্রাঞ্চ ওপেন করি তখন সেখানেও অনেক ভিড় বেড়ে যায়। বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের এই স্টুডেন্ট গুলো আছে, পুরাতন ক্লায়েন্ট যারা এখন ট্রেনার হয়ে গেছে, তারাই হচ্ছে জিমটা পরিচালনা করেছে। বুঝছেন? এইভাবে আমরা বেশি কাস্টমার পাই আর রেগুলার বেসিসে আমরা বিফোর আফটার পোস্ট করি। এটা যে কোনো জিম মালিক জাস্ট যদি সে বিফোর আফটার পোস্ট করে, তাকে কোনো লাক্সারি ডেকোরেশন দেখাতে হবে না। হ্যাঁ, দেখাতে পারে যদি আপনি গুলশান বনানীর মতো একদম রিচ সোসাইটিতে যদি জিম ওপেন করেন, তাহলে সেখানে লাক্সারি দরকার আছে। মানে সেখানে আপনি হয়তোবা ডিমান্ড আপনার বেশি। সেখানে হয়তোবা আপনার ব্যাপার আছে না, একটা ১,০০০ টাকার প্রোডাক্ট ১ লাখ মানুষের কাছে বিক্রি করলে একটা টাকা উঠবে। আবার ১ লাখ টাকার প্রোডাক্ট ১,০০০ মানুষের কাছে বিক্রি করলে আরো বেশি আসবে। রাইট। তো ওরকম। তো তারা হয়তোবা ঐরকম টার্গেট করে। তো আমরা টার্গেট করি হচ্ছে সাধারণ যারা স্টুডেন্ট। বিশেষ করে তো ১ম এ আমরা রাজশাহীতে ছিলাম। কেবল আ আ ঢাকাতে আসলাম। তো এখানে হয়তোবা রেট একটু হাই হবে কস্টিং এর কারণে। কিন্তু আমরা রাজশাহীতে সাধারণ মানুষ যারা হচ্ছে আসলে জিম করা যাদের পক্ষে পসিবল না, তাদেরকেই টার্গেট করে আমরা ১ম এ চালু করেছিলাম। পরে আস্তে, আস্তে আমাদের কোয়ালিটিও বেড়েছে, রেটও বেড়েছে। আর আমরা সার্ভিসও বাড়িয়েছি। তো এটা হচ্ছে পরে আস্তে, আস্তে গ্রো করেছি। কেউ যদি মনে করে অল্প ইনভেস্টমেন্টে ভালো রেজাল্ট দিব, লং টার্ম থাকবো, টিকে থাকবো ইন্ডাস্ট্রিতে, তাহলে তাকে আগে এইভাবে রেজাল্ট দিতে হবে মানুষকে। পরবর্তীতে লাক্সারিতে যেতে হবে। কারো যদি প্রচুর টাকা থাকে, ইনভেস্টমেন্ট থাকে, যে তার অনেক টাকা আছে, সে হচ্ছে অনেক হাইলি কোয়ালিফাইড ট্রেনার নিয়ে আসতে পারে, লাক্সারি দিতে পারে, তখন সে সাস্টেইন করবে। তাও গ্যারান্টি নাই মানে সাস্টেইন করে, কারণ আমরা অনেক সময় দেখি যে অনেক লাক্সারি জিমও বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কোন একটা জিমে ইকুইপমেন্টই নাই, একদম লো অলকর, কিন্তু ট্রেনার অনেক বেশি ডেডিকেটেড, সেখানে সেটা কিন্তু খুব ভালো চলছে। হতেই পারে, মানে যেমন ব্যাপারটা কি যে আপনি যে বাংলাদেশে আছেন বলেই আপনি অসফল হবেন ব্যাপার না। অনেকে মনে করে যে ইউএসএ তে যারা জন্মগ্রহণ করেছে তারা বেশি সুযোগ সুবিধা পায়। তো ইউএসএ তে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি সফল হওয়ার চান্সটা আপনার বেশি। তার মানে এমন না যে আপনি সফল হবেনই। আবার বাংলাদেশে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার অসফল হওয়ার চান্স বেশি। তার মানে এমন না যে আপনি অসফল থাকবেন। এখানেও অনেকে সাকসেসফুল হয়েছে, আবার ওখানেও অনেকে অসফল হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে লাক্সারি জিমেও অনেকে রেজাল্ট পায় না, আবার কম দামি জিমেও অনেকে রেজাল্ট পেয়ে যায়। এখানে ডিপেন্ড করছে হচ্ছে ট্রেনারের অ্যাটিটিউডের উপর। ডেডিকেশন। ইকুইপমেন্ট কখনোই রেজাল্ট এনে দিতে পারে না যদি আপনি সঠিক টেকনিক না জানেন। আপনি জাস্ট ডাম্বল বারবেল দিয়ে প্রত্যেকটা ইকুইপমেন্ট আবিষ্কার হয়েছে কিন্তু ট্রেনারদের কাছে, সরি, যারা অ্যাথলেট, বডি বিল্ডিং কম্পিটিশন খেলে, ওয়েট লিফটিং কম্পিটিশন খেলে, তাদের যেন ইনজুরি না হয় সেই কারণে আবিষ্কার হয়েছে। রিজনটা কি? অ্যাথলেটদেরকে কম্পিটিশনের আগে লো কার্ব ডায়েট ফলো করতে হয়, অনেক কম খাবার খেতে হয় প্রয়োজনের তুলনায়, যেহেতু তাদেরকে ফ্যাট পার্সেন্টেজ কমাতে হয়, তখন তারা এনার্জি পায় না, শক্তি পায় না। তো ডাম্বল চেড়ে যদি ঘাড়ের উপরে তোলে তখন সেটাতে ইনজুরি হওয়ার চান্স থাকে। তো ইকুইপমেন্ট আবিষ্কার করা হয়েছিল যে তারা জাস্ট ইকুইপমেন্টের সিটে বসবে, প্রেস করবে, তাদের কাজ হয়ে যাবে, এই কারণে। কিন্তু প্রত্যেকে কিন্তু শুরু করেছে ডাম্বল বারবেল দিয়ে। জাস্ট ডাম্বল বারবেল আর একটা যদি এক্সারসাইজ বেঞ্চ থাকে আপনার কাছে, বেসিক কিছু ইকুইপমেন্ট থাকে, আপনি খুব সুন্দর বডি বানাতে পারবেন। মানে যেটা চাচ্ছেন আপনি, যে আপনি চাইলে কম্পিটিশনে খেলতে পারবেন। কারণ যারা প্রফেশনাল অ্যাথলেট তারা সবাই জানে যে ইকুইপমেন্ট আমাদেরকে খুব একটা বেশি রেজাল্ট দেয় না, বেশি রেজাল্ট দেয় হচ্ছে আপনার ডায়েট
আপনি যদি একজন প্রফেশনাল অ্যাথলেট হন তাহলে সেই ক্ষেত্রে হরমোনাল সাপোর্টও লাগবে, প্লাস সঠিক গাইডলাইন। তাছাড়া আপনি কোনোভাবেই ইয়ে করতে পারবেন না। এই কারণে আমরা কি করেছি যে আমার ১ম এই আমার শখ ছিল যে আমি অনেক বড় জিমনেসিয়াম ওপেন করব যেখানে সব ধরনের ইকুইপমেন্ট থাকবে। পরে আমি আমার মাইন্ড সেটআপ চেঞ্জ করে আমি চিন্তা করলাম যে না, আমি অনেকগুলো ব্রাঞ্চ ওপেন করব যেখানে জাস্ট বেসিক জিনিসগুলো থাকবে। তো এটা হচ্ছে, কেউ বিজনেস করতে গেলে জাস্ট বেসিক জিনিসগুলো রাখেন, পাশাপাশি রেজাল্ট দেন, পরবর্তীতে হয়তোবা আপনি আরো গ্রো করবেন, তখন আপনি অন্যান্য ইকুইপমেন্টও নিতে পারেন। এভাবেই আমি গ্রো করেছি। তাই আমি এই জিনিসটাকে সঠিক মনে করি, তাই আমি মানুষকে এটাই সাজেস্ট করছি। এটা হচ্ছে না ব্যাপার। ভাইয়া, খুবই সুন্দর সাজেশন দিয়েছেন আসলে। তো ভাইয়া কথা বলতে বলতে আসলে আমাদের মানে অনুষ্ঠানেরও আমরা শেষ দিকে চলে এসেছি। ভাইয়া লাস্টে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার লাইফে আপনি যা দেখেছেন, যা করেছেন, যা এক্সপেরিয়েন্স করেছেন, সেখান থেকে লাইফ লেসন যদি আমাদের সাথে একটা দুটো শেয়ার করতে পারেন। লাইফ লেসন বলতে যা শিখেছি বলতে কি, আমাদের এজ যখন আমি জিমনেসিয়াম ওপেন করি 20 বছর বয়সে, 21 হবে তখন। তো ওই বয়সে ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে এরকম কিছু করলে, মানে যারা মিডল ক্লাস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের, আমার আব্বু ফুটবলার ছিল, পরে অ্যাক্সিডেন্টের কারণে ফুটবলার কন্টিনিউ করতে পারেনি। পরে একটা ডেইরি ফার্ম দিয়েছিল, গরুর ফার্ম দিয়েছিল। ওগুলোর টাকা দিয়ে আমরা বড় হয়েছি, আমরা দুই ভাই। তো আমরা ছোটবেলা থেকে অনেক কিছুই পাইনি, কিন্তু ইচ্ছা ছিল অনেক কিছু করার। মানে আমার এরকম প্যাশন ছিল যে আচ্ছা আমি হয়তো একটা স্পোর্টসম্যান হব। সবসময় আমার আব্বু যেহেতু স্পোর্টসম্যান ছিল, জেনেটিক্সে আমার কেমন যেন ছিল যে আমি ফুটবল ভালো খেলতাম, ক্রিকেট ভালো খেলতাম। তো পরবর্তীতে ওগুলো আর হয়নি, কারণ আমার আম্মু আবার চাইতো যে আমি পড়াশোনা করে যেন কিছু একটা করি, যেটা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি করে, যে না যেহেতু তোমার বাবা এটা কোনো এক্সাম্পল ক্রিয়েট করতে পারেনি, বড় একটা খেলোয়াড় হতে পারেনি, হতে পারতো হয়তো বা, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে হতে পারেনি, তাহলে তুমি এই লাইনে যেও না, তোমারও ফিউচার নষ্ট হয়ে যাবে। যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আপনি বডি বিল্ডার হওয়ার চেষ্টা করছেন, অসফল থেকে গেলেন, তাহলে আপনাকে দেখে আরো 10 জন ডিমোটিভেট হবে যে বডি বিল্ডিং করা যাবে না, জিমে এত পাগল হওয়া যাবে না, তাহলে তো তুমি লাইফে আগাতে পারবে না। কিন্তু আমার এখন উদ্দেশ্যটা চেঞ্জ হয়ে, আমি বললাম না যে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এটা করেই বড় হব, যেন আমাকে দেখে আরো 10 জন ইন্সপিরেশন পায় যে না, ফিটনেস লাইনেও ক্যারিয়ার করা যায়। তো শুরুতে যেটা দেখতাম যে আমাদের এজের মানুষজন লাক্সারির পেছনে বেশি দৌড়ায়। মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা কি করি যে যেটা আর্ন করি, আমাদের পকেটে যা টাকা না থাকুক, আমাদের গায়ে, আমাদের শরীরে আর আমাদের হাতে তার থেকে বেশি দামি জিনিস থাকে, বা আমাদের কোমরের নিচে একটা দামি বাইক থাকে। এটা হচ্ছে মিডল ক্লাস মানে ফ্যামিলির ছেলেদের মানে স্বপ্ন থাকে। আর সব থেকে বড় প্রবলেম হলো যখন গ্রো করে, ধরেন কোন একটা আপনি লাইন পেয়ে গেলেন, যখন আমি বিজনেসে একটু সফলতা পাচ্ছিলাম শুরুর দিকে, তখন কিন্তু এত টাকা আসছিল যে চাইলে দামি বাইক, দামি গাড়ি এগুলো সবই করা যেত। ওগুলো না করে এখন পর্যন্ত আমি আমার প্রায় 80% টাকা ইনভেস্ট করি। মানে এই যে আমরা 4টা জিম ওপেন করেছি, একটা টাকাও কিন্তু কারো কাছে ধার নেওয়া না, বা বাসা থেকেও নেওয়া না। 1,05,000 টাকার ভিতরে 1 লাখ টাকা ছিল আমার মামা আমাকে ধার দিয়েছিল, আর 5,000 টাকা আমার নিজের ছিল। ওই টাকা দিয়ে কিন্তু প্রায় 1 কোটি টাকার উপরে ইকুইপমেন্ট কিনেছি, আর ঢাকাতে এটা প্রায় ইয়ে হলো। তো এইটা 7 বছরে হয়েছে, প্রায় 7 বছরে। এই রিজনটা হচ্ছে যে লাক্সারির পিছনে যাইনি প্রথমে। মানে আমি ফ্রেন্ডও চয়েস করতাম যে না, যারা লাক্সারি দেখে পছন্দ করে, এরকম ফ্রেন্ডও আমার ছুটে গেছে। খুব 2-3 জন ফ্রেন্ড আছে যারা অত মানে মানুষ হিসেবে আপনি কেমন সেই হিসেবে আপনার সাথে আছে। তাদের সাথে হয়তো আমার দেখাও হয় না, কখনো দেখা হলে খুব ভালো একটা সম্পর্ক আছে, কিন্তু কথাও হয় না খুব একটা। তো আমাদের প্রবলেম হচ্ছে, আমরা মনে করি যে আমাদের হাতে একটা দামি ফোন থাকলে বা জামা কাপড় দামি হলে, দামি বাইক থাকলে আমরা হয়তো বা একটু ভ্যালু বেশি পাবো। সেটা পরবর্তীতে আর কোনো ম্যাটারই করে না। যখন আপনার বয়স 27-28 হয়ে যাবে, জাস্ট 30ও বলছি না, 27-28 হলে আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলো কোনো কিছু ম্যাটারই করে না। আপনি কোন পজিশনে আছেন তখন বা কি করছেন, তখন মানুষ ওই হিসেবে আপনার সাথে রিলেশন তৈরি করতে চায়, যে আচ্ছা ওর সাথে কানেকশন থাকলে আমার এই কাজটা হবে। আপনার সাথে কানেকশন থেকে কারো কাজ যদি সহজ হয়, তাহলে মানুষ আপনার সাথে কানেকশন রাখবে একটা সময় পর। তারপরে তাছাড়া কিন্তু হবে না। এটাই আমি বুঝাতে চাই মানুষকে, যে প্রথমে লাক্সারিতে না যায়, যদি আপনি মিডল ক্লাস হন, যারা আপার ক্লাস সোসাইটি আছে তারা অনেকে আমার ভিডিও দেখে, তো তাদের ব্যাপারটা আমি বলছি না, কারণ তাদের লাইফটা একটু ইজি অন্যদের তুলনায়। তো যারা মিডল ক্লাস, তারা লাইফকে ইজি করতে গেলে শুরুতে লাক্সারিতে যাওয়া যাবে না। এটলিস্ট আপনি 20 বছর বয়স পর্যন্ত আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে ওখানে ফোকাস করেন। 20 এর পর 30 পর্যন্ত যা কামাবেন তাই ইনভেস্ট করেন। মানে খুব নগণ্যতম, মানে খেয়ে পড়ে বাঁচার মতো থাকেন, গরিবের মতো। হন বড় লোক, কিন্তু শো করেন যে আপনি গরিব। মানে গরিবের মতো থাকেন, পায়ে হাঁটেন, রিক্সায় চড়েন, কিন্তু এটলিস্ট 30 পর্যন্ত ইনভেস্ট করে তারপরে আপনি, হ্যাঁ, এর মাঝখানে মানে 20 থেকে 30 বছর এই বয়সটাতে ট্যুর দেন প্রচুর। আপনি লাক্সারিতে দামি বাইক না কিনে আপনি ট্যুর দেন, দরকার হলে দেশ বিদেশ ঘুরেন, তাও অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু বাইক তখনই কিনেন, বাইক তো কি হয়, আমাদের কোন একটা কাজ সহজ করে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দামি বাইক আর দামি ফোন, আমাদের জিমে এখনো অনেক আছে যাদেরকে আমি বুঝাই, দামি বাইক দামি ফোন তো তখন কিনবা যখন তোমার মনে হবে যে এইটা ইউজ করে তুমি তোমার লাইফে ভ্যালু অ্যাড হচ্ছে, তোমার হয়তো বা ইনকাম একটু বেশি হচ্ছে। তুমি হয়তো বা বাইক ইউজ করে আগে তোমার বাইক না ইউজ করলে তোমার হয়তো বা 2,000 টাকা খরচ হতো, বাইক ইউজ করে তোমার 1,000 টাকা খরচ বেঁচে গেছে। কোন একটা জিনিস তখনই কিনবা যখন সেটা তোমার খরচ কমাবে অথবা তোমার আয় বৃদ্ধি করবে। এটা 30-এর আগে। আফটার 30 তোমার যা হয়ে গেছে, তারপর তুমি সেটার বেশি লাক্সারি নিয়ে আসো। 30-এর আগে লাক্সারি কোনো ম্যাটারই করে না, 30-এর পর লাক্সারি ম্যাটার করে। 30-এর আগে আপনার কাছে কি দামি জিনিস আছে সেটা ম্যাটারই করে না, বয়স 30 হলে ম্যাটার করে যে আপনি আসলে কোন পজিশনে আছেন। এটাই মূলত
বলতে চাই সবাই। খুবই খুবই প্রিসাইজ রিয়েলাইজেশন, মানে আমি সবগুলো ভাইয়ের সাজেশনের সাথে আসলে রিলেট করতে পারছিলাম। সো আমার খুবই ভালো লাগলো আসলে ব্যাপারটা, যে ভাইয়া যে লাইফ থেকে এই পার্সপেক্টিভটা নিয়েছেন এবং আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করেছেন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আজকে অনেক তো ধন্যবাদ অনেক ভাই। কিছু নিয়ে আলোচনা হলো। তো আসলে হচ্ছে আরো সময় পেলে আরো অনেক কিছু নিয়ে আলোচনা হ্যাঁ, করা হ্যাঁ। যেত। আই গেস আমরা হয়তো সামনে এটা নিয়ে আবার ফিরতে পারি এই জি, জি আলোচনাগুলো অবশ্যই। নিয়ে। তো ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই ধন্যবাদ সময়টা ভাই। দেওয়ার জন্য। দর্শক আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য। তো দর্শক, ইনশাআল্লাহ আগামী পর্বে সবার সাথে আবার দেখা হবে, এবং আজকের পর্ব থেকে আপনি যদি কিছু নিতে পারেন, আপনার নেয়ার মতো যদি কোনো পয়েন্টস থাকে, সেটা আমাদের সাথে কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন। আমরা দেখে হয়তো অনেক ইন্সপায়ার্ড হব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।